আর দেখো আমরা পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ অধ্যায় রিভিশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সো তোমাদের যাদের এই অধ্যায়টা আগে একবার করে পড়া হয়েছে, সো এই ক্লাসটা তোমাদের জন্য। কিন্তু তোমরা যারা আগে অধ্যায়টা একবারও পড়োনি, তোমাদের জন্য এই ভিডিও আসলে খুব বেশি উপকার হবে না। তো তোমরা আগে আমার প্লেলিস্টে যায়, পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দের সম্পূর্ণ 6টা লেকচার আছে, ওই লেকচারগুলো দেখে ফেলবা, তারপর এই ক্লাসটা অ্যাটেন্ড করবা। আর যারা আগে আমার লেকচারগুলো দেখে ফেলছো, আর তারা এই রিভিশন ক্লাস দেখলে আশা করি অনেক উপকার হবে। ক্লাসটা শুরু করা যাক। আর দেখো আমার এখানে 3 ধরনের গতির কথা লিখে রাখছি। আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগুলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো পর্যায়বৃত্ত গতি কাকে বলে, আমরা এটা আগেই গতি অধ্যায়ে দেখে রাখছি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, মনে করো এটা কোনো একটা বস্তু, ঠিক আছে, তাহলে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, এটা তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে কোনো একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে আমি পর্যায়বৃত্ত গতি বলবো। এখানে 3টা জিনিস খুব ভালো করে মনে রাখবা। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, ধরে নাও বিন্দুটা যে কোনো একখানে আছে, কোনো একখানে এই বিন্দু আছে, ঠিক আছে, তাহলে এই বস্তুটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে আমি পর্যায়বৃত্ত গতি বলবো। ঠিক আছে, এখন দেখো এই গতিটা আসলে একটা বৃত্তাকার পথে হইতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এটা ত্রিভুজাকার কোনো পথে হইতে পারে। যেমন খেয়াল করো, ত্রিভুজের মধ্যে এইখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে এই বস্তুটা, এবং এই বস্তু কণার গতি হচ্ছে এমন গতি, এই বস্তুটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, একই দিক থেকে, তাহলে এই ধরনের গতিকে আমি পর্যাবৃত্ত গতি বলবো। ঠিক আছে, তো এখানে পথটা দেখো, এখানে আমার আকৃতি যে কোনো হইতে পারে, আকৃতি ডাজেন্ট ম্যাটার, সেটা বৃত্তাকার হইতে পারে, ত্রিভুজাকার হইতে পারে, ঠিক আছে, এটা চতুর্ভুজাকারও হইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো বস্তু মনে করো একটা নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এটা উপবৃত্তাকার পথ হইতে পারে। ঠিক আছে, যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি, এবং পথটা কিন্তু একটা উপবৃত্তাকার পথ থাকে। তোমরা জানো সে সূর্যকে আর পৃথিবী একটা উপবৃত্তাকার পথে ভ্রমণ করে, তাহলে সূর্যের এই গতি একটা পর্যায়বৃত্ত গতি, এটা তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে এই ধরনের গতিকে আমি পর্যায়বৃত্ত গতি বলবো। তাহলে স্পন্দন গতি কি, মনে রাখবা, স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার গতি যদি এমন হয়, এটা তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে এ ধরনের গতিকে আমি স্পন্দন গতি বলবো। যেমন উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন খেয়াল করো, স্পন্দন গতি এর কথা বলতেছিলাম, তাহলে এই যে এখানে যে পেন্ডুলামে বব রাখা আছে, এই ববটাকে তুমি যদি উপরে টেনে একটু ছেড়ে দাও, তাহলে খেয়াল করবা এই ববটা সামনের দিকে এই উচ্চতা যাবে, আবার ফিরে আসবে। তাহলে এই বস্তুর গতি হচ্ছে তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, তাহলে এই ধরনের গতিকে আমি স্পন্দন গতি বলবো। ঠিক একই ধরনের কাজ তুমি এখানে দেখতে পারবা। যদি এই স্প্রিংকে তুমি একটু নিচের দিকে টেনে ছেড়ে দাও, তাহলে এই স্প্রিংটা দেখো নিচের দিকে টেনে যদি ছেড়ে দাও, স্প্রিংটা উপরে যাবে আবার নিচে, উপরে যাবে আবার নিচে, তাহলে এই বস্তু কণার গতি হচ্ছে এমন গতি, এটা তার গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, তাহলে এই ধরনের গতিকে আমি স্পন্দন গতি বলবো। তাহলে স্পন্দন গতি বুঝলাম। সরল স্পন্দন গতি কি, এখন মনে রাখবা, সরল স্পন্দন গতি এটা স্পন্দন গতির একটা বিশেষ ধরনের অংশ। ঠিক আছে, সরল স্পন্দন গতি এটা আসলে স্পন্দন গতির একটা অংশ। তাহলে স্পন্দন গতির মধ্যে আসলে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা একটা সরল স্পন্দন গতি বলবো, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আর খেয়াল করো, 9-10 লেভেলে তোমরা জাস্ট এতটুকুই কথা মনে রাখবা যে যেই স্পন্দন গতি সরলরেখা বরাবর হবে, ওই স্পন্দন গতিকে আমি আসলে সরল স্পন্দন গতি বলবো। তাহলে যেই স্পন্দন গতি সরল রেখা বরাবর হবে, ওই স্পন্দন গতিকে আমি সরল স্পন্দন গতি বলবো। যেমন এটা খেয়াল করো, এটা একটা স্পন্দন গতি। যেমন তুমি যদি এই স্প্রিংটা একটু নিচের দিকে টেনে ছেড়ে দাও, বা যদি তুমি উপরের দিকেও টেনে ছেড়ে দাও, তাহলে খেয়াল করবা এটা সাম্যাবস্থা থেকে উপরে যাবে, আবার সাম্যাবস্থা থেকে নিচে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। তাহলে এই ধরনের গতিকে আমরা একটু আগেই দেখে আসলাম, এরা ছিল স্পন্দন গতি।
কিন্তু এটা একটা বিশেষ ধরনের স্পন্দন গতি। তুমি এর গতিপথটা একটু খেয়াল করো, এর গতিপথটা হচ্ছে এখান থেকে উপরে যাবে আবার নিচে আসবে। তো খেয়াল করে দেখবা এর গতিপথ একটা সরলরেখা বরাবর, অর্থাৎ এখানে ওয়াই অক্ষ বরাবর তুমি বলতে পারো। তাহলে এই স্পন্দন গতিশীল একটা বস্তুর গতিপথ হচ্ছে সরলরেখা বরাবর। তাহলে যেই স্পন্দন গতি সরলরেখা বরাবর হয় ওই স্পন্দন গতিকে আমি সরল স্পন্দন গতি বলবো। তাহলে এই ক্ষেত্রে এই যে এম ভরের বস্তুর যে গতিটা সেই গতিকে আমি একটা সরল স্পন্দন গতি বলবো। আর মনে রাখবো যদি তোমাকে এই প্রশ্ন করা হয় যে এই স্প্রিং এর গতিশীল বস্তুটার গতি কেমন, নাকি স্পন্দন গতি নাকি সরল স্পন্দন গতি, তাহলে আসলে প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যায়। কারণ দেখো সরল স্পন্দন গতি এটা আমার স্পন্দন গতিরই একটা অংশ, ঠিক আছে? তো এটা একটা স্পন্দন গতি হবে। আর এই স্পন্দন গতি একটা বিশেষ ধরনের স্পন্দন গতি যেটা সরলরেখা বরাবর হয়, এই জন্য একে আমি সরল স্পন্দন গতিও বলতে পারবো। এখন খেয়াল করবা এইখানে যে ববটা রাখা ছিল এই ববটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে তুমি এর গতিপথটা একটু খেয়াল করো, এটা সামনের দিকে এরকম করে যাবে আবার ফিরে আসবে। সো খেয়াল করো এই গতিপথটা কিন্তু আসলে সরলরেখা হইল না। তাহলে এই ববের এখানে যে গতি সেটা শুধুমাত্র একটা স্পন্দন গতি আমি বলতে পারবো, এটাকে সরল স্পন্দন গতি বলা যাবে না। ঠিক একইভাবে মনে করো যদি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি এখানে, মনে করো একটা এরকম একটা গর্ত বা গামলার ভিতরে তুমি এখানে একটা বল রেখে দিছো, ঠিক আছে? একটা বল রেখে দিছো। এখন এই বলটা ছেড়ে দিলে কি হবে, এটা গড়ে আবার উপরে উঠবে, গড়ে আবার নিচে নামবে। সো এই বস্তু তুমি গতিপথটা খেয়াল করো, এটা অবশ্যই একটা স্পন্দন গতি, কারণ গতিপথে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, ঠিক আছে? কিন্তু এর গতিপথটা খেয়াল করে গতিপথটা কিন্তু সরলরেখা বরাবর হচ্ছে না। তাহলে এই স্পন্দন গতি শুধুই স্পন্দন গতি, এটাকে সরল স্পন্দন গতি বলে দেওয়া যাবে না। ঠিক একইভাবে এখানেও যে স্পন্দন গতি ছিল এটা শুধুই একটা স্পন্দন গতি, এটাকে সরল স্পন্দন গতি বলে দেওয়া যাবে না, কারণ এর গতিপথটা সরলরেখা বরাবর নাই। কিন্তু এটা খেয়াল করবা স্প্রিং এর যে গতি কথা, এটা দেখো একটা স্পন্দন গতি, ঠিক আছে? অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। কিন্তু এই স্পন্দন গতির গতিপথটা একটু খেয়াল করো, এটা তুমি দেখলে বুঝতে পারবা এটা ওয়াই অক্ষ বরাবর উঠতে নামতে থাকবে, ওয়াই অক্ষ বরাবর উঠতে নামতে থাকবে, অর্থাৎ একটা সরলরেখার মধ্যে এটা দোল দিতে থাকবে। তাহলে এই ধরনের গতিকে আমি বলবো হ্যাঁ এটা স্পন্দন গতি, একটা বিশেষ ধরনের স্পন্দন গতি যার নাম হচ্ছে সরল স্পন্দন গতি। এখন খেয়াল করো এখানে আমি একটা পেন্ডুলামে আর্ট করে রাখছি। সো তোমরা একটু আগেই দেখলা যে পেন্ডুলামের গতি আসলে স্পন্দন গতি, কিন্তু এটা সরল স্পন্দন গতি হয় না। কিন্তু এই পেন্ডুলামকে যদি আমি কিছু শর্ত দিয়ে দিই তাহলে শর্ত সাপেক্ষে এটা একটা সরল স্পন্দন গতির মতো কাজ করবে। সেই শর্ত কি তোমরা খেয়াল করবে, এখানে পেন্ডুলামটা আমি অনেক উপরে টেনে ফেলছি। যদি আমি এই কাজটা না করি, খুবই কম পরিমাণ টানি, তাহলে মোটামুটি দেখতে এটা এই গতি দেখতে একটা সরলরেখার মতো হবে। যেমন খেয়াল করো যদি আমি খুবই অল্প পরিমাণে টেনে এটাকে ছেড়ে দিই, খেয়াল করছো খুবই অল্প পরিমাণে টেনে ছেড়ে দিছি, তাহলে এর গতি তুমি খেয়াল করবা এটা সাম্য অবস্থা থেকে সামনে যাবে আবার ফিরে আসবে। এখন দেখো এই সবুজ রেখাটা অর্থাৎ এই বস্তুর গতিপথটা মোটামুটি দেখতে একটা সরলরেখার মতো হয়েছে। তুমি যত কম কোণে এটাকে টানবা এটা তত দেখতে তোমার একটা এক্স অক্ষের মতো হবে, ঠিক আছে? একটা সরলরেখার মতো হবে, ঠিক আছে? সো এখানে দেখো একটা তুমি যদি সরল দোলকের কথা বলো তাহলে সরল দোলকের গতি কিন্তু সরল স্পন্দন গতি না, কিন্তু এটা শর্ত সাপেক্ষে সরল স্পন্দন গতি করা সম্ভব। সেক্ষেত্রে খুবই কম বিস্তারে বা খুবই কম কোণে তোমাকে এখানে টানতে হবে। তাহলে এই যে গতিপথটা তুমি খেয়াল করবা এটা মোটামুটি একটা সরল রেখা বরাবর হবে, ঠিক আছে? এখন দেখো আমার এই অধ্যায়ে তরঙ্গ পড়ার জন্য, তরঙ্গকে বোঝার জন্য আমাদের আসলে সরল স্পন্দন গতি সম্পর্কে একটু ধারণা লাভ করতে হবে। তো আসলে আমরা সরল স্পন্দন গতির বিভিন্ন রাশির একটু পরিচয় দেখে ফেলি, ঠিক আছে? তো সরল স্পন্দন গতি দেখানোর জন্য আমি আসলে এখানে দুই ধরনের সেটআপের সাহায্য নিব। একটা থাকবে আমার স্প্রিং, একটা থাকবে আমার পেন্ডুলাম। কিন্তু অবশ্যই মনে রাখবা যখন আমি এই পেন্ডুলামটা আর্ট করব, ঠিক আছে, এই বিস্তারটা আসলে খুব বেশি হবে না। যদি এটাকে বিস্তারকে খুব বেশি তুমি করে ফেলো তাহলে তুমি কমন সেন্স থেকে বুঝতে পারতেছো এই গতিপথটা আসলে সরলরেখা বরাবর হইল না। কিন্তু বোঝানোর জন্য আমি এখানে খেয়াল করে একটু বেশি বিস্তারে টেনে ফেলছি, ঠিক আছে? আর পাশে আমি একটা এখানে স্প্রিং আর্ট করে ফেলি, দুইটা আমরা একসাথে স্টাডি করব। এখন খেয়াল করো আমরা এখানে বিভিন্ন রাশির একটু পরিচয় দেখে নিব। আমরা একটা দোলন বা একটা কম্পন বলতে কি বোঝাচ্ছে দেখে নিব, পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, বিস্তার এবং দশা সম্পর্কে একটু ধারণা লাভ করবো, ঠিক আছে? একটা দোলন বলতে আসলে কি বুঝে খেয়াল করো, মনে করো এই পেন্ডুলামটা এখানে সাম্য অবস্থায় ছিল। সাম্য অবস্থা কি দেখো, এই পেন্ডুলামটা তুমি যদি সিম্পলি সোজাভাবে রাখো তাহলে এটা এখানেই থাকবে, কোনো ডিস্টার্ব যদি না দাও তাহলে এটা গতিশীল হবে না।
তাহলে ডিস্টার্ব না দিলে কোনো গতিশীল হবে না। তাহলে এই যে এই অবস্থা, এটাকে আমি সাম্য অবস্থা বলতেছি। যেমন স্প্রিং এর এই অবস্থা, মনে করো স্প্রিংটা এখন স্থির আছে, তুমি এটাকে সংকোচনও করনি প্রসারণও করনি, তাহলে স্প্রিংটা আসলে দোল দিবে না। তাহলে এই অবস্থাকে আমি সাম্য অবস্থা বলতেছি। তুমি যখন এটাকে সাম্য অবস্থা থেকে একটু ডিস্টার্ব দিয়ে ফেলবে, একটু পেছনে টানে ফেলবা, টানার পর যদি ছেড়ে দাও দেখবে এটা একটা সামনের দিকে যাবে আবার ফিরে আসবে, ঠিক আছে? তাহলে এর গতিপথটা একটু খেয়াল করবা, যদি এখান থেকে তুমি ছেড়ে দাও এটা সামনের দিকে এত দূর যাবে আবার ফিরে আসবে, ঠিক আছে? এই একবার যাওয়া এবং একবার আসা এটাকে আমরা একটা দোল বলতেছি, বা একটা স্পন্দন বলবো, বা একটা কম্পন বলতেছি। এখন এখানে দোল, স্পন্দন, কম্পন, ভাইব্রেশন এই শব্দগুলো আসলে আমি সমার্থক হিসেবে ইউজ করব, তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? যেমন এই পেন্ডুলামটা একবার যাওয়া এবং একবার আসা, এটাকে আমি একটা দোল বলতেছি। একবার যাওয়া একবার আসা, একটা স্পন্দন, একটা দোল, একটা কম্পন, ঠিক আছে? তাহলে এখানে একটা দোল বা একটা কম্পন কি আমরা বুঝলাম। এখন খেয়াল করো, তুমি যদি এটাকে একটু যদি নিচের দিকে টেনে ছেড়ে দাও, তুমি খেয়াল করবা, মনে করো তুমি স্প্রিংটাকে একটু নিচের দিকে এই পর্যন্ত টেনে ছেড়ে দিছো, স্প্রিংটা আগে ছিল এখানে, তাহলে স্প্রিংটা এখান থেকে কি হবে, উপরের দিকে একটা দোল দেওয়া শুরু করবে। তুমি খেয়াল করবে এটা এখান থেকে একবার এখানে উঠবে এবং ক্রস করে একটু উপরে চলে যাবে, ঠিক আছে? এবং স্প্রিংটা এই রেঞ্জের ভিতরে দোল দিতেই থাকবে, ঠিক আছে? তাহলে মনে করো তুমি এই ভরটাকে এখানে আনে ছেড়ে দিছো, এটা একবার যাবে আবার ফিরে আসবে, একবার যাবে আবার ফিরে আসবে। একবার যাওয়া এবং আসা এটাকে আমি একটা দোল বা একটা স্পন্দন বলতেছি। একবার যাওয়া একবার আসা, ঠিক আছে? মনে রাখবা দুইটা বিপরীত ঘটনা মিলে একটা দোল হয়, একটা স্পন্দন, একটা কম্পন হয়। যেমন এখানে খেয়াল করবা, একবার যাওয়া ছিল একবার আসা, এটা মিলে একটা দোল, একটা স্পন্দন। শুধু একবার গেলে তাকে আমি দোল বলবো না, একবার শুধু যদি যায় সেটাকে আমি স্পন্দন বলবো না। পর্যায়কাল কি জিনিস? পর্যায়কাল মনে রাখবা, একটা দোল দিতে, একটা স্পন্দন দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। যেমন এই বস্তুটা একবার গেল এবং একবার আসলো, অর্থাৎ একটা দোল দিল, তো একবার যাওয়া এবং আসা অর্থাৎ একটা দোল দিতে এই বস্তুর যে সময় লাগছে তাকে পর্যায়কাল টি বলবো, ঠিক আছে? পর্যায়কালকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই ভরের বস্তু এইখান থেকে সম্পূর্ণ পথ যাওয়া এবং আসা, অর্থাৎ একবার যাইতে এবং একবার আসতে যে সময় লাগছে তাকে পর্যায়কাল টি বলবো, অর্থাৎ একটা দোলন দিতে যে সময় লাগছে, ঠিক আছে? কম্পাঙ্ক কি জিনিস দেখো, তোমার কম্পাঙ্ক আর পর্যায়কাল একটু গুলায় ফেলো, খুব ভালো করে মনে রাখবা। পর্যায়কাল হচ্ছে একটা দোল দিতে যে সময় লাগে, একটা দোল দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলতেছি। কম্পাঙ্ক আর দেখো তোমরা পর্যায়কাল আর কম্পাঙ্ক একটু গুলায় ফেলো, সের পার্থক্য তোমরা খুব ভালো করে মনে রাখবা। পর্যায়কাল কি জিনিস? একটা দোল দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটা দোল দিতে, একটা স্পন্দন দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। কম্পাঙ্ক কি জিনিস? একক সময়, অর্থাৎ এসআই ইউনিটের কথা বললে এক সেকেন্ডে যতগুলো দোল দিবে তাকে কম্পাঙ্ক বলে। এক সেকেন্ডে যতগুলো দোল দিবে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে পর্যায়কাল কি জিনিস? একটা দোল দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটা দোল দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। কম্পাঙ্ক কি জিনিস? এক সেকেন্ডে যতগুলো দোল দিবে, এক সেকেন্ডে যতগুলো দোল দিবে। তাহলে এই দেখো পর্যায়কাল আর কম্পাঙ্ক খুব ভালো করে তোমরা একটু মনে রাখতে হবে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছোট একটা উদাহরণ দিব, ঠিক আছে? মনে করো এই পেন্ডুলামটা সামনের দিকে যাইতে সময় লাগে হচ্ছে 0.25 সেকেন্ড, ঠিক আছে? 0.25 এত সেকেন্ড লাগে। মনে করো এই পেন্ডুলামটা শুধুমাত্র সামনে যাইতে 0.25 এত সেকেন্ড লাগে, তো তোমাকে আমার পর্যায়কাল বলে দিতে হবে, আমাকে কম্পাঙ্কটা বলে দিতে হবে। এখন খেয়াল করবা, পর্যায়কাল আমি পি বলছিলাম, পর্যায়কাল মানে হচ্ছে একটা দোল দিতে যে সময় লাগবে। একটা দোল মানে কি? একবার যাওয়া এবং একবার আসা। তো খেয়াল করো এই বস্তুটার একবার যাইতে সময় লাগছে 0.25, আসতেও সময় লাগবে 0.25, তাহলে একবার যাইতে এবং একবার আসতে এর সময় লাগছে টোটাল 0.5 এত সেকেন্ড। তাহলে এক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 0.5 সেকেন্ড, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক খেয়াল করবার সংজ্ঞা কি দিছিলাম? এক সেকেন্ডে জয়টা দোল দিবে, এক সেকেন্ডে। আমি খেয়াল করো তো এক সেকেন্ডে এটা কয়টা দোল দিছে? দেখো একবার যাইতে এবং একবার আসতে সময় লাগছে 0.25 সেকেন্ড, আবার একবার যাইতে আবার একবার আসতে সময় লাগবে 0.25 সেকেন্ড। অর্থাৎ যদি আমি এক সেকেন্ডের কাউন্ট করি তাহলে এটা একবার এবং দুইবার দুইটা দোল দিয়ে ফেলছে।
তাহলে 1 সেকেন্ডে এই বস্তুটা 2টা দোল দিয়ে ফেলছে, সেক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্সি হবে 2 পার সেকেন্ড। তুমি লিখতে পারো, খেয়াল করো 2টা পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 2টা দোল দিচ্ছে, পার সেকেন্ডে 2টা দোল দিচ্ছে, এবং ফ্রিকোয়েন্সির একক হিসেবে তুমি এখানে হার্টজ ইউজ করতে পারো, ঠিক আছে। আর আরেকটা কথা মনে রাখবা, এই ফ্রিকোয়েন্সি আর এফ এর একটা সুন্দর সূত্র আছে, তুমি যদি টি জানো তাহলে তুমি কিন্তু এফ এর মান বের করতে পারবে। টি সমান 1/f লিখে দেওয়া যায়। আবার ব্যস্তকরণ করলে ম্যাথামেটিক্স থেকে তুমি বলতে পারবা এফ সমান 1/t। তাহলে তুমি কম্পাঙ্ক বা পর্যায়কালের যে কোনো একটা মান জানলে অন্য মানটা তুমি ইজিলি বের করে দিতে পারবা, ঠিক আছে। আর হচ্ছে দেখো আমরা বিস্তার নিয়ে একটু কথা বলি। তো বিস্তার হচ্ছে মনে রাখবা সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণকেই বিস্তার বলে। যেমন খেয়াল করো, স্প্রিং এর এইখানে এই অবস্থা ছিল সাম্য অবস্থা, স্প্রিংটা এখানে স্থির ছিল, এবং তুমি যখন স্প্রিংটাকে নিচের দিকে টেনে ছেড়ে দিবা, এটা এইখান থেকে সাম্য অবস্থা যাবে, আবার উপরে সাম্য অবস্থা, আবার নিচে। তুমি খেয়াল করবা স্প্রিংটা কখনোই এই রেঞ্জের বাইরে নিচে যাবেই না, স্প্রিংটা কখনোই উপরে এই রেঞ্জের বাইরে যাবেই না। তাহলে এই দূরত্ব যদি এক্স পরিমাণ হয়, এই দূরত্ব অবশ্যই এক্স পরিমাণ হবে। তাহলে সাম্য অবস্থা থেকে এটা সর্বোচ্চ নিচের দিকে এক্স পরিমাণ সরতেছে, সাম্য অবস্থা থেকে এটা সর্বোচ্চ উপরের দিকে এক্স পরিমাণ সরতেছে। তাহলে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ নিচের দিকে অথবা উপরের দিকে যতটুকু সরবে তাকে বিস্তার বলতেছি। তাহলে এই ম্যাথের জন্য বিস্তার হচ্ছে আমার এক্স মিটার, ঠিক আছে। একটা কথা মনে রাখবা, সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে তুমি সম্পূর্ণ দূরত্ব কিন্তু বিস্তার দিলে হবে না। সাম্য অবস্থা থেকে হয় তুমি উপরে কাউন্ট করো, অথবা সাম্য অবস্থা থেকে নিচে কাউন্ট করো, ঠিক আছে। দশা কি জিনিস? কোনো একটা কণার কোনো একটা নির্দিষ্ট সময়ে যেখানে আসে, যে অবস্থায় আসে, ওটাকেই তার দশা বলা হয়। দশা মানে আসলে অবস্থা, ঠিক আছে। দশা নিয়ে আমরা তরঙ্গ অধ্যায় মানে তরঙ্গের কনসেপ্টে বেশি আলোচনা করবো। এখানে জাস্ট মনে রাখবো দশা মানে একটা অবস্থা, কোন একটা কণা কোন অবস্থায় আছে। যেমন এই কণাটা এখন এখানে সাম্য অবস্থায় আছে, একটু পরে বিস্তারে চলে যাবে, একটু পরে আবার সাম্য অবস্থায়। তো কোনো একটা কণা কোনো একটা সময় কোন অবস্থায় আছে তাকে তার দশা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দোলন দেখলাম, ঠিক আছে, আমরা এখানে পর্যায়কাল দেখলাম, কম্পাঙ্ক দেখলাম, বিস্তার দেখলাম, দশা দেখলাম। এই ইনফরমেশনগুলো আমাদেরকে তরঙ্গ বোঝার জন্য খুবই হেল্প করবে। দেখো আমাদের বইয়ে একটা স্প্রিং এর এবং একটা পেন্ডুলামের দোলন কাল নির্ণয় করার জন্য তার একটা সূত্র দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা সংক্ষেপে সূত্রটা দেখে নিব, আর এই সূত্র রিলেটেড ম্যাথ আমরা পরের ম্যাথ সলভে করব। দেখো তুমি যদি এই স্প্রিংটা দেখো, এই স্প্রিং একটু পরিচয় দিয়ে ফেলি। মনে করো এই যে স্প্রিংটা তুমি বাজার থেকে নিয়ে আসছো, তার যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, এবং এই স্প্রিং এর মধ্যে যদি এম ভরে কোনো একটা ভর যুক্ত করা হয়, আর তুমি যদি এটাকে একটু সামনের দিকে, ঠিক আছে, একটু নিচের দিকে, অথবা যদি একটু উপরের দিকে টেনে ছেড়ে দাও, এটা কিন্তু দোল দিতে থাকবে। তো সেক্ষেত্রে দোলনকালের সূত্র হচ্ছে, দোলনকাল টি সমান দেখা যাবে 2π√m/k, ঠিক আছে। তাহলে এই স্প্রিং যে দোল দিবে তার দোলনকালের সূত্র হচ্ছে টি সমান 2π√m, হচ্ছে যেই ভরে বস্তু এখানে ঝোলানো আছে, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই সূত্র থেকে তুমি আসলে দোলনকালটা বলে দিতে পারবা। এখন খেয়াল করো, মনে করো এখানে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা তুমি সাম্য অবস্থা থেকে এখানে টেনে ছেড়ে দিলাম, তাহলে এই পেন্ডুলাম কি হবে, এখানে যাবে আবার আসবে, অর্থাৎ দোল দিতে থাকবে। সেই পেন্ডুলামের দোলনকালের জন্য সূত্র হচ্ছে টি সমান 2π√L/d। আসলে এই রাশির একটু পরিচয় দিয়ে ফেলি। এখন মনে করো পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য যদি এল হয়, ঠিক আছে, মনে করো এইখান থেকে এর কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে আমার এল পরিমাণে, ঠিক আছে। তাহলে পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য যদি এল হয়, আর যে এলাকায় তুমি পেন্ডুলামটা পরীক্ষা করতেছো ওই এলাকায় জি এর মান তুমি যদি জানো, তাহলে এই সূত্রের সাহায্যে তুমি তার পর্যায় কালটা বলে দিতে পারবে, ঠিক আছে। টি সমান 2π√L/g। এল হচ্ছে পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে যে এলাকায় পরীক্ষা করতেছো ওই এলাকায় জি এর মান। এখানে কার্যকরী দৈর্ঘ্য বলতে আসলে সুতার দৈর্ঘ্য কিন্তু বোঝানো হয়নি, এগুলো আমরা ম্যাথ করার সময় একটু ডিটেলসে দেখে নিব। তাহলে টি সমান 2π√L/g, এটা হচ্ছে আমার পেন্ডুলামের জন্য। আর স্প্রিং এর জন্য সূত্র হচ্ছে টি সমান 2π√m/k। দেখো যদি এই অধ্যায়ে তোমাদেরকে একটু আমি সামারি বলার চেষ্টা করি, তাহলে এই অধ্যায়ে আমরা মেজর দুইটা টপিক নিয়ে খুব বেশি আলোচনা করব। একটা হচ্ছে তরঙ্গ নিয়ে, আর একটা শব্দ তরঙ্গ নিয়ে। তরঙ্গের আলোচনা থাকবে তরঙ্গ কি জিনিস, তরঙ্গের বিভিন্ন রাশির পরিচয় কি, ঠিক আছে। তারপর আমরা দেখবো শব্দ যেহেতু একটা তরঙ্গ, এই শব্দ তরঙ্গ কিভাবে কাজ করে, এর প্রতিফলন কিভাবে হয়, কোন মাধ্যমে বেগ কত, ঠিক আছে।
সো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা ছিল একটা সরল স্পন্দন গতি আলোচনা। আর এই আলোচনা কেন করলাম, এটা আমাদেরকে তরঙ্গ বোঝার জন্য খুবই সাহায্য করবে। আমাদের সরল স্পন্দন গতি আমাদের তরঙ্গটা বোঝার জন্য খুব বেশি সাহায্য করবে। তো আসলে আমরা আমাদের মেইন আলোচনা তরঙ্গ শুরু করে দিই। দেখো আমরা তরঙ্গের আলোচনা শুরু করতেছি। তো আমরা তরঙ্গ কি জিনিস সেটা একটু দেখবো। তরঙ্গের বৈশিষ্ট্য তোমাদের বইয়ে 192 পৃষ্ঠায় কিছু বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা সেটা একটু দেখে নিবা। আমরা তরঙ্গের প্রকারভেদ নিয়ে কথা বলবো। তরঙ্গ ইউজুয়ালি আমাদের বইয়ে দুই ধরনের আলোচনা করা আছে, একটা অনুদৈর্ঘ্য একটা অনুপ্রস্থ, ঠিক আছে। সো তরঙ্গ কি জিনিস? তরঙ্গ হচ্ছে তোমরা অনেক সময় নদীতে ঢেউ ফেলছো, পুকুরে ঢেউ ফেলছো, তো তোমরা এক ধরনের ওয়েভ দেখতে পারছো, তো সেটাকে আমরা তরঙ্গের সাথে তুলনা করতেছি, ঠিক আছে। যেমন তোমরা যদি পুকুরে একটা এখানে ঢিল ছুঁড়ে ফেলে দাও, তো তোমরা দেখবা এইখানে চারপাশে এরকম একটা ওয়েভের মতো কিছু সৃষ্টি হয়। তো যদি একটু সাইড থেকে দেখার চেষ্টা করো, মোটামুটি দেখতে কিন্তু সেটা আমার এরকম লাগে, ঠিক আছে। সেরকম কোনো বিষয়বস্তুকে আমরা বা ওয়েভকে আমরা একটা তরঙ্গের সাথে তুলনা করতেছি, ঠিক আছে না। তো খেয়াল করবা, তুমি যদি পুকুরে একটা ঢিল ছুড়ো, তুমি দেখবে তরঙ্গটা কিন্তু পারে আসে লাগে যায়। আর তরঙ্গের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন হয়, ঠিক আছে। এই তরঙ্গ যদি খুবই পাওয়ারফুল হয়, যদি একটা সমুদ্রের কাছে হইতো আর এখানে যদি কোনো বাসা বাড়ি বা কোনো কিছু থাকতো, এটা কিন্তু ধাক্কা দিয়ে সরাই ফেলতো। তাহলে তরঙ্গ হচ্ছে, মনে রাখবা, এটা কিন্তু কাজ করার সামর্থ্য রাখে, অর্থাৎ তরঙ্গের মধ্যে শক্তি আছে, ঠিক আছে। তরঙ্গ সৃষ্টি হয়েছে এক জায়গায় এবং চলে আসছে অন্য জায়গায়, তাহলে তরঙ্গের মাধ্যমে কিন্তু শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাইতে পারবে। এখন এই তরঙ্গের খেয়াল করবা, কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে লেখা আছে 192 পৃষ্ঠায়, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবা। তরঙ্গের প্রকারভেদ যদি কথা বলি, তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। সো অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো অনুপ্রস্থ তরঙ্গ বলতে কি বুঝে, মনে রাখবা, মাধ্যমের কণা যদি তরঙ্গের দিকের সাথে প্রস্থ বরাবর কাঁপতে থাকে, তাহলে এই ধরনের তরঙ্গকে আমি অনুপ্রস্থ তরঙ্গ বলবো। যেমন খেয়াল করো, এইখানে যদি আমি কণাগুলোর কম্পনের কথা বলি, তোমরা খেয়াল করবা এই ওয়েভটা একটু খেয়াল করো, এই ওয়েভটা উপরে উঠতেছে, এটা একটু পরে আবার কিন্তু নিচে নামবে, উপরে উঠতেছে নিচে নামবে, ঠিক আছে। সো এই কণা খেয়াল করবা, এই কণা উপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে আবার নিচে নামবে। কিন্তু তরঙ্গকে খেয়াল করো, তরঙ্গ কিন্তু সামনের দিকে যাচ্ছে, তরঙ্গ শক্তি এটা কিন্তু সামনের দিকে চলে গেল। তাহলে তরঙ্গের দিক যদি এখানে আমি বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে তরঙ্গের দিক, সেটা সামনের দিকে। এবং কোনো একটা কণার কম্পন খেয়াল করবা, এটা উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, ঠিক আছে। সো খেয়াল করো, তরঙ্গের দিকের সাথে কণার কম্পন কিন্তু প্রস্থ বরাবর হচ্ছে। সো এই জন্য এই ধরনের তরঙ্গকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলতেছি, ঠিক আছে। এবং এখানে খেয়াল করো, এটা একটা অনুদৈর্ঘ্যের উদাহরণ আমি লিখে রাখছি। আর অনুদৈর্ঘ্য আসলে খুব একটা আর্ট করে বোঝানো সম্ভব না, ঠিক আছে। তো আমরা জাস্ট বোঝানোর জন্য যতটুকু সম্ভব এখানে আর্ট করার চেষ্টা করছি। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে মনে রাখবা, এটা মাধ্যমের সংকোচন প্রসারণের ফলে হয়, ঠিক আছে। তোমরা এটাকে একটু কেঁচো যেভাবে চলে তার সাথে তুলনা করতে পারো। দেখো এখানে সংকোচনকে আমি অনেক দাগ দিয়ে বুঝাচ্ছি, এখানে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, ঠিক আছে। তো তুমি খেয়াল করবে, এখানে কোনো একটা মাধ্যমের কণা যদি বলি, এটা একবার সংকোচনে একটু সামনে যায়, প্রসারণের ফলে পেছনে চলে আসে, অর্থাৎ এই কণাটা সামনে পেছনে কাঁপতে থাকে, সামনে পেছনে সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে। এবং তরঙ্গের দিক খেয়াল করো, তরঙ্গ কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কণাটা, এই কণার কম্পন হচ্ছে সামনের দিকে পেছনের দিকে, সামনের দিকে পেছনের দিকে। তাহলে খেয়াল করে দেখো, তরঙ্গের দিকের সাথে এই কণাটা কিন্তু দৈর্ঘ্য বরাবর কাঁপতেছে। যেমন এখানে তরঙ্গের দিকের সাথে এই কণাটা প্রস্থ বরাবর কাঁপতেছিল, কিন্তু এখানে তরঙ্গের দিকের সাথে কণাটা দৈর্ঘ্য বরাবর কম্পন করবে। সো এই জন্য এই ধরনের তরঙ্গকে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো, ঠিক আছে। আর তাহলে খেয়াল করো, আমরা এখানে তরঙ্গের দুইটা প্রকারভেদ দেখলাম, একটা হচ্ছে অনুপ্রস্থ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, ঠিক আছে। আমরা যে শব্দ অধ্যায় পড়তেছি, ওই শব্দ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আর তোমরা একটা কথা মনে রাখবা, তরঙ্গের প্রকারভেদ আসলে বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। যদি আমি মাধ্যমের উপর কথা বলি, তাহলে তরঙ্গকে আরো অনেকভাবে ভাগ করা যায়। যেমন আমরা যখন শব্দ তরঙ্গের কথা বলবো, শব্দ তরঙ্গ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। যান্ত্রিক তরঙ্গ কি জিনিস? যেই তরঙ্গ চলাচল করার জন্য মাধ্যমের দরকার পড়ে তাকে যান্ত্রিক তরঙ্গ বলে, ঠিক আছে। তো শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, তোমরা মনে রাখতে পারো। এবং আলো তরঙ্গ তোমরা খেয়াল করবা, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। সো এই আলো যখন পৃথিবীতে আসে, সূর্য আর পৃথিবীর মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নাই, তো এই তরঙ্গ মাধ্যম ছাড়াই চলে আসে, ঠিক আছে। সো আলোর এই তরঙ্গকে আমার নাম দিছি তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। সো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের জন্য কিন্তু মাধ্যমটা ম্যান্ডেটরি না। এবং
আমার যে শব্দ তরঙ্গের কথা বলতেছি, এই শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, যার জন্য মাধ্যমটা কিন্তু খুবই দরকার পড়বে। সেই মাধ্যম নিয়ে আলোচনা আমরা এখন করবো না, পরবর্তী ক্লাসগুলোতে একটু ডিপ আলোচনা করবো। তো এখন আমরা দেখে রাখলাম তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থ তরঙ্গে কণাগুলো প্রস্থ বরাবর কাঁপতে থাকে, এখানে তুমি বলতে পারবা যে তরঙ্গের দিকের সাথে 90 ডিগ্রি কোণে কাঁপতে থাকে। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলা তরঙ্গের দিকের সাথে দৈর্ঘ্য বরাবর কাঁপতে থাকে। ঠিক আছে? আর দেখো, আমরা তরঙ্গের বিভিন্ন আলোচনা এখানে করলাম। এখন আমরা তরঙ্গকে বোঝার জন্য অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমাদের শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিন্তু যখন আমরা কোনো তরঙ্গকে চিনবো, তরঙ্গ সম্পর্কে জানবো, আমরা অনুপ্রস্থকেই স্টাডি করব। দেন অনুপ্রস্থের আলোকে আমরা অনুদৈর্ঘ্যকে জাস্ট একটু মিলাই নিব। ঠিক আছে? তো এখন আমাদের সম্পূর্ণ আলোচনা হবে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। ঠিক আছে? আমরা একটা তরঙ্গকে চিনবো, কিন্তু সেই তরঙ্গ হবে একটা অনুপ্রস্থ তরঙ্গ। আমরা এই তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য দেখব, বিভিন্ন রাশি দেখব। ঠিক আছে? তারপর জাস্ট আমরা অনুদৈর্ঘ্যকে এর মতো করে মিলাই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তা আসলে আমরা অনুপ্রস্থ নিয়ে আলোচনাটা শুরু করি। আর দেখো, আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কথা বলবো। ঠিক আছে? সবার আগে একটু অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কথা বলবো, এর বিভিন্ন রাশি সম্পর্কে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা আগেই দেখছি যে অনুপ্রস্থ তরঙ্গ আসলে কি, যেখানে আমাদের কোনো একটা তরঙ্গের উপর অবস্থিত প্রতিটি কণাগুলা তরঙ্গের দিকের সাথে প্রস্থ বরাবর কম্পিত হবে। এই ধরনের তরঙ্গকে আসলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলতেছিলাম। সেখানে একটা মনে রাখবা, তরঙ্গের উপর অবস্থিত প্রতিটি কণা, দেখো এখানে কিন্তু আসলে অনেকগুলা কণার মাধ্যমে একটা তরঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে? সেই প্রতিটি কণা সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে, সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে, এবং এই আন্দোলনের মাধ্যমে একটা শক্তি সামনের দিকে চলে যায়। সো তরঙ্গের উপর অবস্থিত প্রতিটি কণার একটা আন্দোলন বা একটা সরল স্পন্দন গতি দিতে থাকে, এবং তাদের এই আন্দোলনের মাধ্যমে, এই সরল স্পন্দন গতির মাধ্যমে একটা শক্তি সামনের দিকে চলে যায়। এখানে তোমরা একটা জিনিস খুবই ভালো করে মনে রাখবা, যে তরঙ্গের উপরে অবস্থিত কোনো একটা কণার কখনোই স্থায়ী সরণ হয় না। দেখো, এটা মনে করো তরঙ্গের একটা কণা যদি কল্পনা করি, পাশে আরেকটা কণা, এভাবে অনেকগুলা কণা নিয়ে কিন্তু একটা তরঙ্গ গঠিত। কিন্তু তরঙ্গের উপরে কোনো একটা কণা কখনোই স্থায়ীভাবে সামনে চলে যাবে না বা পিছনে কোথাও চলে যাবে না। এই তরঙ্গটা নিজের জায়গায় দাঁড়ায় কাঁপতে থাকবে, ওপরে নিচে দোল দিতে থাকবে। তো সবগুলা কণার এভাবে কম্পনের ফলে একটা আন্দোলনের সৃষ্টি হয়, একটা তরঙ্গের সৃষ্টি হয়, যেই তরঙ্গ সামনের দিকে একটা শক্তি নিয়ে চলে যায়। ঠিক আছে? তো মনে রাখবা, তরঙ্গের কণাগুলা, তরঙ্গের উপর অবস্থিত কণাগুলার কখনোই স্থায়ীভাবে সরণ হয় না। এরা নিজের দ্বারায় অবস্থিত থেকে সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে। ঠিক আছে? দেখো, আমরা অনুপ্রস্থ তরঙ্গ বোঝার জন্য বিভিন্ন রাশি রেখে রাখছি। এই রাশিগুলো আমরা অনুদৈর্ঘ্যের জন্য দেখবো। তো বোঝার জন্য আমরা অনুপ্রস্থকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছি, আমরা এটাই পড়বো, এখানে আলোচনা করব। জাস্ট এর সাথে আমরা অনুদৈর্ঘ্যটা একটু পরে মিলানোর চেষ্টা করব। দেখো, আমরা বিস্তার নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? যে বিস্তার কি, মনে রাখবা, আমরা আগে আলোচনায় বলছিলাম যে সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে কণার সর্বোচ্চ সরণকে বিস্তার বলা হয়। যেমন খেয়াল করো, এই যে লাইন আমি আর্ট করে রাখছি, এই লাইনটা হচ্ছে সাম্য অবস্থা। এখন তুমি খেয়াল করবা, এই লাইন থেকে কোনো একটা কণা সর্বোচ্চ কিন্তু এত পরিমাণ উপরে উঠতে পারে, এর উপরে কিন্তু উঠবেই না। তাহলে সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে ধরে নিলাম উপরের দিকে সর্বোচ্চ কিন্তু এতটুকু পরিমাণ উঠতে পারে। তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আসলে আমি বলবো বিস্তার পরিমাণ। ঠিক আছে? তাহলে বিস্তার কিন্তু একটা দৈর্ঘ্যের মতো, এর একক আমি মিটার বা সেন্টিমিটারে বলতে পারি। তাহলে খেয়াল করে দেখবা, সাম্য অবস্থা থেকে একটা কণা এই তরঙ্গের জন্য সর্বোচ্চ এতটুকু উপরে উঠছে। এখন এই দৈর্ঘ্যটা তুমি উপরেও কাউন্ট করতে পারো, নিচেও কাউন্ট করতে পারো। সো উপরে যতটুকু সর্বোচ্চ উঠবে, নিচে কিন্তু সর্বোচ্চ ততটুকুই নিচে নামবে। তুমি এই দৈর্ঘ্যটা দেখবা, এটা সর্বোচ্চ এতটুকুই নিচে নামবে। সো তোমাকে যে কোনো একদিক হিসেবে বললেই চলবে, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ উপরের দিকে অথবা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ নিচের দিকে কণার যতটুকু সরণ হয় তাকে বিস্তার বলা হচ্ছে। ঠিক আছে? যেমন এখানে এই দৈর্ঘ্যকে আমি বিস্তার পরিমাণ বলতে পারি।
বা তুমি নিচের দিকে নিলে এই দৈর্ঘ্যটাকে তুমি বিস্তার পরিমাণ দৈর্ঘ্য বলতে পারবা। তাহলে এই লাল দৈর্ঘ্য আর সবুজ দৈর্ঘ্য আসলে সমান হবে। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ ঠিক ততটুকুই নিচে নামবে কণাটা। ঠিক আছে, তাহলে বিস্তার কি জিনিস? সাম্য অবস্থা থেকে কোনো একটা কণার যে কোনো একদিকে সর্বোচ্চ যে পরিমাণ সরণ হয় তাকেই বিস্তার বলা হচ্ছে। এটা উপরের দিকেও তুমি নিতে পারো, নিচের দিকেও তুমি নিতে পারো। ঠিক আছে, এখন দেখো আমরা দশা বা সমদশা নিয়ে পড়বো। দশা মানে হচ্ছে কোনো একটা কণা যে অবস্থায় আছে তাকে দশা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন খেয়াল করো এখানে যদি আমি একটা কণা দেখাই, এই কণা এখন যে অবস্থায় আছে তাকে তার দশা বলবে। ঠিক আছে, তো পরীক্ষা আমাদের এমসিকিউতে তোমাকে দুইটা কণা দিয়ে প্রশ্ন করবে যে এই দুইটা কণা সমদশায় আছে কিনা। সো খেয়াল করো, তোমাকে কিছু উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মনে করো আমি এইখানে একটা কণা নিলাম আর এইখানে একটা কণা নিলাম, তোমাকে প্রশ্ন করবে যে এই দুইটা কণা সমদশায় আছে কিনা। তো তোমাকে প্রথম দেখায় মনে হইতে পারে হ্যাঁ দুইটা কণা আমার আর সাম্য অবস্থার লাইনের উপরে আছে, তাহলে আমরা সমদশায় থাকতে পারে। কিন্তু বিষয়টা এমন না। খেয়াল করবা এই কণা একটু পরে উপরে উঠবে, এই কণা একটু পরে নিচে নামা শুরু হবে। ঠিক আছে, তাহলে যদি কোনো কণার সমদশা আমি বলতে পারি তাহলে একটু পরে তারা একই দশায় থাকবে, কখনো চেঞ্জ হবে না। কিন্তু একটু পরে দেখো এই কণাটা একটু উপরে উঠে যাবে, এই কণা একটু নিচে নামে যাবে, এটা দশা চেঞ্জ হয়ে যাবে। আর দুইটা কণা যদি সমদশায় থাকে না, একটু পরে এদের কখনোই দশাটা চেঞ্জ হবে না। যেমন খেয়াল করো, আমি এই বিন্দুর সমদশা সম্পন্ন বিন্দু এটা না, আমি এটাকে এটা বলতে পারি। ঠিক আছে, আর তুমি খেয়াল করবা একটু পরে এই কণাটা উপরে উঠে যাবে, এই কণাটাও কিন্তু একটু পরে উপরে উঠে যাবে। সো খেয়াল করবে একটু পরে এদের দশা কি হবে? সমানই হবে। একটু পরে এই কণা আবার বিস্তারে চলে যাবে, এই কণাটাও বিস্তারে চলে যাবে। সো এই দুজনের দশা দেখো সমানই থাকতেছে। তো মনে রাখবা দুইটা সমদশা সম্পন্ন কণার একটু পরের ঘটনাও কি থাকবে? একই থাকবে। সো তুমি খুব ভালো করে অ্যান্সারগুলো করবা। যেমন এখানে কিছু সমদশা সম্পন্ন কণা তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন এই যে এই কণাটা আর এই কণা, এই দুইটাকে আমি সমদশা সম্পন্ন কণা বলবো। যেমন এখানে এই কণাটা আর এই কণাটা, এটাকে আমি সমদশা সম্পন্ন কণা বলতে পারি। যেমন এখানকার এই বিস্তার, এখানকার এই বিস্তার, এটাকে আমি সমদশা সম্পন্ন কণা বলতে পারি। ঠিক আছে, এখন মনে করো কোনো একটা বিন্দু তোমাকে আমি বললাম যে এই বিন্দু এর সমদশা সম্পন্ন কণা কোনটা হবে, বা কণা বিন্দু কোনটা হবে। তুমি হয়তো মনে করতে পারো এটা, কিন্তু বিষয়টা এমন না। দেখো এ কিন্তু নিচের দিকে নামতেছিল, এ কিন্তু উপর দিকে উঠতেছে, তাহলে এর সমদশা সম্পন্ন বিন্দু এটা না, এর পাশেরটা হবে। দেখো এরা দুইজনে একটু পরে নিচে নামবে। ঠিক আছে, সেখানে বলতে পারি যে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমদশায় আছে। ঠিক আছে, এখন দেখো আমরা তরঙ্গ দৈর্ঘ্য একটু বোঝার চেষ্টা করি। তরঙ্গ দৈর্ঘ্য বা এটাকে গ্রিক লেটার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটা দ্বারা তরঙ্গের কি মিন করে? মনে রাখবা সমদশা সম্পন্ন পরপর দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, যেমন খেয়াল করো সমদশা সম্পন্ন, যেমন দেখো আমি প্রথমে উদাহরণ দিছিলাম যে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমদশায় আছে, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব হবে এই দূরত্বকে আমি ল্যামডা পরিমাণ বলতে পারি। এখন ল্যামডা তুমি যে কোনো জায়গা থেকে আসলে কাউন্ট করতে পারো, জাস্ট তোমাকে দেখতে হবে বিন্দু দুইটা সমদশায় আছে কিনা। যেমন দেখো এখানে দুইটা বিন্দু সমদশায় ছিল, তাহলে ল্যামডা হচ্ছে এই পরিমাণ। এখন দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা কিন্তু সমদশায় আছে, তাহলে এদের মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বও তোমার ল্যামডা পরিমাণই হবে। বুঝতে পারতেছো? বা তুমি খেয়াল করো এইখানকার এই বিন্দুর আমি উদাহরণ একটু আগে দিছিলাম, এর সমদশা সম্পন্ন বিন্দু হচ্ছে এইটা, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব তাকে তুমি ল্যামডা পরিমাণ বলতে পারো। ঠিক আছে, তাই ল্যামডা হচ্ছে একটা দৈর্ঘ্য, মনে রাখবা তার একক অবশ্যই মিটার সেন্টিমিটার এগুলাতে হবে। তাই ল্যামডা কতটুকু দৈর্ঘ্য? সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা। এই ল্যামডা তুমি দেখো যে কোনো দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যে কাউন্ট করতে পারো। তুমি এই দুইটা বিন্দু নিতে পারো, তুমি এই দুইটা বিন্দু নিতে পারো, কিন্তু শর্ত হচ্ছে বিন্দু দুইটাকে সমদশা সম্পন্ন হইতে হবে। ঠিক আছে, যেমন এই যে সমদশা সম্পন্ন দুইটা বিন্দু ছিল, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমি ল্যামডা পরিমাণ নাম দিচ্ছি। ঠিক আছে, পর্যায়কাল কাকে বলে? দেখো পর্যায়কাল বা দোলনকাল কাকে বলে? আমরা আগে তরঙ্গে যখন আলোচনা শুরু করছিলাম সরল ছন্দিত স্পন্দনে, আমরা বলছিলাম একটা দোল কাকে বলে। ঠিক আছে, একটা দোল মানে মনে রাখবা দুইটা বিপরীত ঘটনা মিলে কিন্তু আসলে একটা দোল হয়, আর একটা দোল দিতে যে সময় লাগতো তাকে পর্যায়কাল বলতো। তো খেয়াল করো এইখানে যদি আমি কথা বলি, এইখান থেকে একবার উঠলাম আবার একবার সম্পূর্ণ নামলাম, একবার উঠলাম একবার সম্পূর্ণ নামলাম। তো তরঙ্গের এই পরিমাণ দূরত্ব যাইতে বা এই পরিমাণ কাজটা করতে যে সময় লাগছে তাকে পর্যায়কাল বলবো। ঠিক আছে, আমরা সরল স্পন্দন গতিতে কি বলছিলাম? অর্ধেক পথে পর্যায়কাল কি ছিল? একবার যাওয়া এবং একবার আসা, যে সময় লাগবে তাকে পর্যায়কাল বলতেছিলাম।
এইখানে বলবো একবার সম্পূর্ণ ওঠা একবার সম্পূর্ণ নামা, এই কাজটা করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলতে পারি। এখন পর্যায়কালের সংজ্ঞা এখানে আমরা বিভিন্নভাবে দিতে পারি। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে এটাকে সংজ্ঞায়িত করতে পারবো। এখন খেয়াল করবা, দেখো এইখানে একটা কণা ছিল, একটু ভালো করে দেখো। এইখানে একটা যদি কণা থাকে তাহলে কণা দেখো এখান থেকে এইখানে দেখো, কণা কিন্তু স্থায়ী সরণ হবে না, এটা কিন্তু একটা কন্টিনিউয়াসলি দোল, ঠিক আছে, অনেকগুলো কণার মাধ্যমে হচ্ছে এটা। বোঝানোর জন্য তোমাকে একটু আমি বলি, এই কণা খেয়াল করো, বিভিন্ন কণাগুলো এখানে উঠে এই ঢেউ সৃষ্টি করছে, আবার নামে এই ঢেউ সৃষ্টি করছে, ঠিক আছে। তো একবার ওঠা এবং একবার নামা, এটাকে আমি পর্যায়কাল বলতেছিলাম। এবং তুমি এই দুইটা কণা একটু খেয়াল করে দেখবা, এই দুইটা কণা কিন্তু সমদশায় আছে। তাহলে তুমি পর্যায়কালকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারো যে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা ল্যামডা বলতেছিলাম। তাহলে এই ল্যামডা পরিমাণ পথ যাইতে যে সময় লাগবে তরঙ্গের তাকেই পর্যায়কাল বলতেছি। যেমন খেয়াল করো, এটা কিন্তু একটা ল্যামডা পরিমাণ দূরত্ব, বুঝতে পারতেছো? এই ল্যামডা পরিমাণ দূরত্ব যাইতে তরঙ্গের যে সময় লাগবে তাকে পর্যায়কাল বলতেছিলাম, ঠিক আছে। যেমন খেয়াল করো, তুমি এখান থেকেও সংজ্ঞাটা বলতে পারো যে এই দুইটা কণা এরা সমদশায় আছে। তাহলে দুইটা কণা যদি সমদশায় থাকে, এদের মধ্যবর্তী দূরত্বকে আমি ল্যামডা বলবো, এবং এই ল্যামডা পরিমাণ দূরত্ব যাইতে তরঙ্গের যে সময় লাগবে তাকেই পর্যায়কাল বা দোলনকাল বলা হচ্ছে। যেমন কোনো একটা তরঙ্গ এইখান থেকে শুরু করে এইখানে আসতে যে সময় লাগছে তাকে পর্যায়কাল তুমি বলতে পারো। বা তুমি এখান থেকে কাউন্ট করতে পারো, কোনো একটা তরঙ্গের এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে, এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে তাকে তুমি পর্যায়কাল বলতে পারো। অর্থাৎ সহজ কথায় ল্যামডা পরিমাণ দূরত্ব যাইতে যে সময় লাগবে তাকে পর্যায়কাল বলা হচ্ছে, ঠিক আছে। আর উল্টাভাবে বললে তুমি এটা বলতে পারো যে একটা পর্যায়কাল সময় একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। যেমন খেয়াল করো, একটা তরঙ্গ দেখো, প্রথমে আমি কি বললাম যে এইখান থেকে এইখান হচ্ছে ল্যামডা পরিমাণ দূরত্ব। তো দেখো ল্যামডা পরিমাণ দূরত্ব যেতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলতেছি। আবার খেয়াল করো, একটা পর্যায়কালের সময় তরঙ্গ এইখান থেকে শুরু করে এইখানে চলে যাবে, ঠিক আছে। সো একটা পর্যায়কালের সময় তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, তরঙ্গ আসলে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে তুমি এটাও বলতে পারো যে একটা পর্যায়কালের সময় তরঙ্গ ল্যামডা পরিমাণ সামনে চলে যায়। একটা পর্যায়কালের সময় তরঙ্গ একটা ল্যামডা পরিমাণ সামনে চলে যায়। এইখান থেকে কাউন্ট করলে এইখান থেকে দেখো ল্যামডা পরিমাণ সামনে চলে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কথাটা উল্টাপাল্টা করে বলতে পারো। যেমন দেখো, একটা তরঙ্গ দৈর্ঘ্য যাইতে যে সময় লাগে তাকে তুমি পর্যায়কাল বলতে পারো। একটা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ যাইতে যে সময় লাগে, যেমন একটা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ যাইতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলতে পারো। আর খেয়াল করলে দেখবা, একটা পর্যায়কাল সময়ের মধ্যে তরঙ্গ আসলে ল্যামডা পরিমাণ দূরত্ব যাচ্ছে, তাই ল্যামডা পরিমাণ দূরত্ব যাইতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। আর একটা পর্যায়কাল সময়ের মধ্যে কোনো একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এ কথা বলা সঠিক হবে, ঠিক আছে। কম্পাঙ্ক কি জিনিস দেখো, আমরা সরল স্পন্দন গতিতে কম্পাঙ্কের সংজ্ঞা দিছিলাম যে একক সময় এসআই ইউনিটের কথা বললে 1 সেকেন্ডের মধ্যে যতবার দোল দিবে যতবার কাঁপবে, ঠিক আছে। এখন দেখো, এইখানে যদি আমি একটা দোল তোমাকে বোঝাইতে চাই তো তোমাকে এইভাবে আমি বোঝাবো যে এইখান থেকে নিয়ে সম্পূর্ণ একবার ওঠা একবার নামা, তুমি এটাকে একটা দোলের সাথে কল্পনা করতে পারো, ঠিক আছে। যেমন খেয়াল করো, এইখান থেকে নিয়ে এইখানে এটাকে তুমি একটা দোলের সাথে কল্পনা করতে পারো। তাহলে এখানে একটা দোল, এখানে আরেকটা দোল, দুইটা দোল, এখানে একটা অর্ধেক। তাহলে এই সম্পূর্ণ তরঙ্গতে আসলে আমি আড়াইটা দোল আর্ট করছি, বুঝতে পারতেছো? দেখো, এখান থেকে একটা দোল, এইখান থেকে কাউন্ট করলে এখানে আরেকটা দোল, এখানে অর্ধেক পরিমাণ একটা দোল, তাহলে এখানে আমার আড়াইটা দোল আমি আর্ট করছি, ঠিক আছে। সো কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে জয়টা দোল দিবে কোন একটা তরঙ্গ। আসলে এখানে দোল তো তোমার সরল স্পন্দন গতির হয়, ঠিক আছে। তো বোঝানোর জন্য এভাবে করে পড়ো, ডিটেইলস আলোচনা আমরা লেকচারগুলোতে করে ফেলছি, তুমি দেখে নিতে পারো। তো খেয়াল করো, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো দোল দিবে। সো খেয়াল করো, এখানে তরঙ্গ আসলে একটা দোল দিছে, দুইটা দোল দিছে, আরেকটা দোল দিছে, ঠিক আছে। সো 1 সেকেন্ডে তরঙ্গ জয়টা দোল দিবে তাকে কম্পাঙ্ক বলা হয়। সেগুলো বোঝার জন্য আমরা কিছু যখন ম্যাথ করবো, তো বিষয়গুলো তোমাদের স্পষ্টভাবে বুঝতে পারবো, ঠিক। এখন দেখো, সরল স্পন্দন গতির ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক দেখছিলাম। সম্পর্কটা ছিল যে টি সমান 1/f, ঠিক আছে। সো এখানে এই সম্পর্কটা এভাবেই থাকবে। তুমি যদি পর্যায়কাল জানো তাহলে কম্পাঙ্ক বের করতে পারবে, অথবা যদি কম্পাঙ্ক জানো সেক্ষেত্রে তুমি পর্যায়কালও কিন্তু বের করতে পারবে।
তো এরা যেহেতু তরঙ্গের একটা অঙ্গ করতেছি, তরঙ্গ সামনের দিকে যাচ্ছে আর যাইতে একটা সময় লাগবে, তাহলে তরঙ্গের কিন্তু অবশ্যই একটা বেগ থাকবে। তো তরঙ্গের বেগের সূত্র তোমরা মনে রাখবা, কোন একটা তরঙ্গের বেগ ভি সমান লেখা যাবে এফ ইন্টু ল্যামডা, ঠিক আছে? সূত্রগুলো মনে রাখো, ব্যাখ্যা আমরা লেকচারগুলোতে দিয়ে ফেলছি, এখানে জাস্ট আমরা রিভিশন করে নিব। তাহলে তরঙ্গের বেগ ভি সমান এফ ইন্টু ল্যামডা, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডার গুণফল করলে তুমি আসলে তরঙ্গের বেগটা বের করতে পারবা, ঠিক আছে? দেখো আমরা একটা তরঙ্গ আট করছি, অনুপ্রস্থ তরঙ্গ। সেখানে আমরা বিভিন্ন মান টান দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কোন বিষয়গুলো কিভাবে কাজ করবে, ঠিক আছে? আর মনে করো আমি এই যে সাম্য অবস্থা থেকে এই দূরত্বটাকে বললাম যে এটা হচ্ছে আমার এখান থেকে এই দূরত্ব মনে করো আমি 2 সেন্টিমিটার দিলাম, ঠিক আছে? তারপর মনে করো এই যে এইখান থেকে যে দূরত্বটা এটা আমি 1 সেন্টিমিটার দিলাম, এই যে এতটুকু, ঠিক আছে? এতটুকু যে দূরত্ব সেটা আমি 1 সেন্টিমিটার দিলাম। এখন এই ইনফরমেশনের জন্য আমরা এখানে বিস্তার বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব, পর্যায় কাল বের করব, কম্পাঙ্ক বের করব। আর শব্দের বেগ বের করার জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মনে করো এই তরঙ্গের এইখান থেকে এইখানে যাইতে টোটাল সময় লাগছে 2 সেকেন্ড। কি মনে করো এখানে 2 সেকেন্ড, ঠিক আছে? মানে তরঙ্গের এইখান থেকে একেবারে এইখানে যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। সো এই ইনফরমেশনগুলো আমার দেয়া আছে, আমাকে বিভিন্ন মানগুলো একটু বের করে দিতে হবে। তো সবার আগে খেয়াল করো, আমরা একটু বিস্তার বের করার চেষ্টা করি যে বিস্তার এ কি হবে, ঠিক আছে? দেখো আমরা বলছিলাম যে সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ কণার যে সরণ তাকে বিস্তার বলা হবে। তো স্পষ্টভাবে দেখতে পারতেছো সাম্য অবস্থা থেকে কোনো একটা কণা সর্বোচ্চ কতটুকু উপরে গেছে তার মান দিয়ে রাখছে আমি 2 সেন্টিমিটার। এখন উপরের দিকে যেহেতু সর্বোচ্চ 2 সেন্টিমিটার উঠছে, নিচের দিকে কিন্তু সর্বোচ্চ 2 সেন্টিমিটার উঠবে। তো তোমার যে কোনো একদিকেরটা বলতে হবে। তো এখানে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ উপরের দিকে কতটুকু সরছে 2 সেন্টিমিটার, তাহলে এখানে এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আসলে আমরা বিস্তার বলে ফেললাম, আমরা একটু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান বের করি। ল্যামডার মান কিভাবে বের করবো খেয়াল করো, এইখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা সমদশায় আছে, তাহলে সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্ব তাকে ল্যামডা পরিমাণ বলতেছিলাম। এখন এতটুকুর মান 1 সেন্টিমিটার দিয়ে রাখছি, তাহলে সম্পূর্ণ কত হবে? অবশ্যই 2 হবে, কারণ এখানে প্রত্যেকটা অংশ আসলে সমান থাকে, আমার 8 করতে একটু কম বেশি হতে পারে। তাহলে এতটুকু যদি 1 সেন্টিমিটার থাকে, তাহলে এখান থেকে সম্পূর্ণটা হবে 2 সেন্টিমিটার। তাহলে এই যে ল্যামডা পরিমাণ যে দূরত্ব তার মান আমি পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। পাশে এখানে লিখে রাখি, এখানে ল্যামডার যে মান সেটা হবে 2 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো আমরা বিস্তার বের করে ফেললাম, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করে ফেললাম। পর্যায় কালটা একটু বলে দেওয়া যাক, ঠিক আছে? এখন পর্যায় কাল বুঝতেই পারতেছো, কাল বলার জন্য অবশ্যই আমাকে সময় সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। সেখানে অবশ্যই বলে দিছে যে তরঙ্গটা মনে করে এখানে একটা বিন্দু আমি এ দিলাম, এখানে একটা বিন্দু আমি বি দিলাম। তো তরঙ্গটা এ থেকে বি তে যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। পর্যায় কাল বের করতে হবে। পর্যায় কাল মানে কি? একটা দোল দিতে যে সময় লাগে, বা আমরা সংজ্ঞায় দেখলাম যে একটা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ যাইতে যে সময় লাগতেছিল। তাহলে এখানে খেয়াল করে দেখবা, একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে এইখান থেকে আসলে এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ। তাহলে কোন একটা তরঙ্গের এইখান থেকে এইখানে যাইতে যে সময় লাগছে তাকেই পর্যায় কাল বলবো। এখন দেখো এইখান থেকে এইখানে যাইতে সময় লাগছে 2 সেকেন্ড, প্রশ্নটা আবার বলে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে একটু তুমি খেয়াল করে দেখবা, এখান থেকে আসলে একটা ল্যামডা, এখান থেকে শুরু করলে আরেকটা ল্যামডা, এখান থেকে শুরু করলে আরেকটা তুমি ল্যামডা পাচ্ছ। তাহলে একটাই 3টা ল্যামডা পরিমাণ যাইতে তরঙ্গের সময় লাগছে 2 সেকেন্ড। কিন্তু পর্যায় কাল মানে কি? পর্যায় কাল মানে হচ্ছে একটা ল্যামডা যাইতে কত সময় লাগছে। তাহলে দেখো এটা ঐকিক নিয়ম করে তুমি বের করে দিতে পারবা যে 3টা ল্যামডা পরিমাণ যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে একটা ল্যামডা পরিমাণ যাইতে সময় লাগবে 2/3 এত সেকেন্ড। বুঝতে পারতেছো? তাহলে খেয়াল করো, এখানে একটা ল্যামডা পরিমাণ যাইতে যে সময় লাগতেছিল তাকেই পর্যায় কাল বলতেছিলাম। তাহলে এখানে দেখলাম যে একটা ল্যামডা পরিমাণ যাইতে একটা তরঙ্গে 2/3 সেকেন্ড লাগতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার ম্যাথের অ্যান্সার পর্যায় কাল টি বলে দেওয়া যাবে, সেটা হচ্ছে 2/3 এত সেকেন্ড। ম্যাথ করার সময় অবশ্যই আমরা এগুলো সবগুলো এসআই ইউনিট মিটারে করবো, এখন জাস্ট আমরা সেন্টিমিটারে বোঝানোর জন্য করতেছি, ঠিক আছে? এখন দেখো আমাদের কম্পাঙ্ক বলে দিতে হবে। কম্পাঙ্ক কি ছিল? 1 সেকেন্ডে কতবার কাঁপবে
1 সেকেন্ডে কয়টা দোল দিবে। সো তুমি খেয়াল করে যদি একটু দোল হিসাব করবা, এখানে দোলগুলো দেখো, এখানে এই যে আমার একটা দোল, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে একটা তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু সেটা কিন্তু আমার একটা দোলের সমান। এখানে একটা দোল ঘুরে আসলে আরেকটা দোল, ঘুরে আসলে আরেকটা দোল। তো খেয়াল করে দেখলাম 3টা দোল দিতে সময় লাগছে 2 সেকেন্ড। কম্পাঙ্ক কি ছিল? কম্পাঙ্ক ছিল 1 সেকেন্ডে কয়টা দোল দিবে, 1 সেকেন্ডে কয়টা দোল দিবে। আমি দেখলাম 2 সেকেন্ডে দোল দেয় 3টা, 2 সেকেন্ডে দোল দেয় 3টা। সো 1 সেকেন্ডে কয়টা দোল দিবে এটা আমি ঐকিক নিয়ম করেই বের করে দিতে পারবো। আমি দেখলাম যে 2 সেকেন্ডে দোল দেয় 3টা, তাহলে 1 সেকেন্ডে দোল দিবে 3/2 এতটা, ঠিক আছে। তাহলে দোল হচ্ছে 3/2 এতটা পার সেকেন্ড, 1 সেকেন্ডে এতটা দোল দিবে, বা তুমি একক হিসেবে এখানে হার্জও লিখে দিতে পারো। তো কম্পাঙ্ক ছিল 1 সেকেন্ডে কয়টা দোল দিবে, আমি দেখলাম যে 2 সেকেন্ডে দোল দেয় 3টা, তাহলে 1 সেকেন্ডে দোল দিবে এতগুলো। তো এখানে কম্পাঙ্ক আমি f সমান লিখে রাখি, f সমান 3/2, ঠিক আছে। হার্জ লিখে রাখি একক। তরঙ্গের বেগ এখন বেলা দিতে হবে, কারণ খেয়াল করো তরঙ্গের বেগ মানে কি, তরঙ্গের বেগ v সমান f ইন্টু ল্যামডা, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তো খেয়াল করে দেখো আমি এখানে কম্পাঙ্ক বের করে রাখছি আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বের করে দেওয়া আছে, সেখানে আমার বেগ কিন্তু বলে দেওয়া সম্ভব। তাহলে বেগ v সমান সূত্র ফেলাইলেই f ইন্টু ল্যামডা, f এর মান আমি বের করলাম 3/2, ল্যামডার মান বের করলাম 2, ঠিক আছে। অবশ্যই এখানে মনে রাখবা ম্যাথ বসে আমরা এসআই ইউনিটে ম্যাথ করব, সেটা কাটাকাটি করলে 3 সেন্টিমিটার পার সেকেন্ড হবে, আমি ম্যাথ সেন্টিমিটারে করছি, ঠিক আছে। এখন তোমরা খেয়াল করো যখন আমি এখানে পর্যায়কাল বের করলাম তখন কিন্তু কম্পাঙ্ক বের করার জন্য আমার এত কিছু না করলে হইতো, কারণ আমি কিন্তু একটা সূত্র জানি যে পর্যায়কাল t সমান আসলে 1/f লিখে দেওয়া যায়। মানে তুমি একটাকে পাল্টাই দিলে কিন্তু এটা পাবা, বা এখানে f সমান কি লেখা যাবে, 1/t লেখা যাবে, ঠিক আছে। তো খেয়াল করে একটা অপরটা কিন্তু ব্যস্তানুপাতিক। তো এখানে পর্যায়কাল যদি 2/3 হয়, কম্পাঙ্ক অবশ্যই 3/2 হওয়া উচিত ছিল, ঠিক আছে। আমরা সূত্র ফেলায় পরীক্ষা মার্ক করে দিব, এখান থেকে আমরা বেগও বের করে ফেললাম, ঠিক আছে। আর দেখো আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা জাস্ট অনুপ্রস্থের সাথে অনুদৈর্ঘ্যের কি কি মিল আছে, বা অনুদৈর্ঘ্যকে আমি অনুপ্রস্থের আলোকে কিভাবে করব সেটা একটু দেখে নেওয়া যায়। যেমন দেখো আমি বোর্ডে একটা অনুপ্রস্থ তরঙ্গ আর্ট করে রাখছি, আমি এর ফটোকপি অনুদৈর্ঘ্য তরঙ্গ আর্ট করব, মানে দুটো একেবারেই সেম থাকবে যেন আমরা মিলাইতে পারি। আর দেখো আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গেরই ফটোকপি অনুদৈর্ঘ্য আর্ট করছি। এখন জাস্ট আমরা অনুপ্রস্থের রাশিগুলো কিভাবে অনুদৈর্ঘ্যতে কাজ করে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা বিস্তার নিয়ে পড়বো না, সমদশা নিয়েও পড়বো না, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, পর্যায়কাল দোলনকাল টি এবং কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ দৈর্ঘ্য বেগের সমীকরণ দেখে ফেলবো, ঠিক আছে। এই রাশিগুলো আমার অনুদৈর্ঘ্যতে কিভাবে কাজ করবে তা আমরা একটু এখানে দেখে নিই। এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমি অনুপ্রস্থতে কি বলতাম, যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, দেখো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে বিষয়টাকে আমি এভাবে বলবো যে একবার ওঠা একবার নামা, এটা কাজ করতে তরঙ্গ যত দূর যায় তা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আমি তোমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ আগেও দেখে আসছো, এখানে আসলে সংকোচন প্রসারণ এর মাধ্যমে একটা তরঙ্গ সামনের দিকে চলে যায়। এখানে আমার সংকোচন আর্ট করা খুব বেশি সম্ভব না, এই জন্য সংকোচন বোঝানোর জন্য আমি অনেকগুলো দাগ দিয়ে রাখছি, প্রসারণ বোঝানোর জন্য কিছুই দেয়নি, মানে একটু ফাঁকা করে রাখছি, বুঝতে পারছো। তো খেয়াল করো তরঙ্গ দৈর্ঘ্য মানে দেখো একবার ওঠা একবার নামা, এটা ছিল একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা ছিল অনুপ্রস্থের একটা তরঙ্গ দৈর্ঘ্য, এবং অনুদৈর্ঘ্যের জন্য আমি বলবো যে একটা সংকোচন একটা প্রসারণ, এটা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে, ঠিক আছে। একবার ওঠা একবার নামা, এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য সমান। ঠিক একইভাবে এখানে একটা সংকোচন একটা প্রসারণ, এই সম্পূর্ণ মানে এতটুকু মিলে এই এতটুকু পথ হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ, ঠিক আছে। যেমন এখানে এতটুকু পথ ছিল তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ, ঠিক এখানে এতটুকু পথ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ। অর্থাৎ একবার উপরে একবার নিচে, এটা ছিল আমার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে একটা সংকোচন একটা প্রসারণ, এই সম্পূর্ণটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ঠিক আছে। পর্যায়কালের আমি কি ব্যাখ্যা দিয়েছিলাম, পর্যায়কাল ছিল একটা ল্যামডা পরিমাণ যাইতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলা হচ্ছিল। অর্থাৎ কোনো একটা কণার এইখান থেকে এইখানে যাইতে যে সময় লাগতো তাকে পর্যায়কাল টি বলতাম। সহজ কথায় বললে
একবার ওঠা একবার নামা, এই কাজটা করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলতাম। ঠিক একইভাবে এখানে একবার সংকোচন একবার প্রসারণ, এই সম্পূর্ণ কাজটা করতে যে সময় লাগে তাকে এখানে আমি পর্যায়কাল টি বলতেছি। ঠিক আছে, অর্থাৎ একটা ল্যামডা পরিমাণ দ্রুত যাইতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলা হচ্ছে। আর একটা পর্যায়কাল টি সময় একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কম্পাঙ্ক কি ছিল? 1 সেকেন্ডে কয়টা দোল দিবে, 1 সেকেন্ডে কয়বার কাঁপবে। সো এখানে আমি বলবো যে 1 সেকেন্ডে, দেখো দোল মানে কি, দোল মানে এখানে তুমি বলতে পারো একবার ওঠা একবার নামা, এটা মিলে কিন্তু একটা দোল। আর এখানে একটা সংকোচন একটা প্রসারণ, এই সম্পূর্ণটা আমার একটা দোল। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করে দেখবা একটা এখানে একটা মোট 3টা দোল আছে। ঠিক একইভাবে এখানেও 3টা দোল আছে, একটা উপরের অংশ একটা নিচের অংশ মিলে একটা দোল। সো একটা সংকোচন একটা প্রসারণ মিলে এখানে একটা দোল, একটা সংকোচন একটা প্রসারণ, এটা মিলে এখানে আমার একটা দোল, একটা সংকোচন একটা প্রসারণ, এটা মিলে একটা দোল। ঠিক আছে, সো এখানে মোট 3টা দোল বা 3টা কম্পন, 3টা স্পন্দন এখানে আট করা আছে। কম্পাঙ্ক কি ছিল? 1 সেকেন্ডে কয়টা দোল দিবে। ঠিক আছে, তো তুমি যখন সেকেন্ডের কথা এখানে আমি বলবো, তুমি হিসাব করবা যে 1 সেকেন্ড এটা আসলে কয়টা দোল দিচ্ছিল, তো তুমি কম্পাঙ্ক অবশ্যই বের করতে পারবা। এখন দেখো আগের ম্যাথের মতো করে আমি কিছু একটা মান টান দিয়ে রাখি, পরে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল কম্পাঙ্ক বেগ ইত্যাদি বের করব। ঠিক আছে, যেমন আগের ম্যাথে খেয়াল করবো আমি দৈর্ঘ্যটাকে বলছিলাম এটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এই দৈর্ঘ্যটাকে 1 সেন্টিমিটার বলছিলাম। তাহলে দেখো আমি জাস্ট এর ফটোকপিটাই নিচে আর্ট করতেছি। এখানে যদি এটাকে আমি 1 সেন্টিমিটার বলি, তাহলে আসলে এখানে আমি এতটুকুর মান 1 সেন্টিমিটার দিয়ে রাখছি। এই যে 1 সেন্টিমিটার হচ্ছে আমার এতটুকু। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমি এই একটা তরঙ্গ থেকে, অনুদৈর্ঘ্য তরঙ্গ থেকে বিভিন্ন রাশির মান একটু বের করে দেখাই। ঠিক আছে, সবার প্রথমে আমরা এখানে ল্যামডা এর মান বের করব। ল্যামডা এর মান কত? পর্যায় কাল বের করব, তারপর আমরা এখানে কম্পাঙ্ক বের করব। পর্যায় কাল, দেখো কাল কাল বলার জন্য অবশ্যই সময় জানা দরকার। আমি বলছিলাম যে তরঙ্গটা এ থেকে বি তে যাইতে 2 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, তো মনে করো এখানে এই তরঙ্গ এ থেকে এইখানে যাইতে, এইখান থেকে এইখানে পরিমাণ যাইতে এর সময় লাগছে মনে করো 2 সেকেন্ড। এখানে টি মনে করো 2 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, দেখো আমি কিন্তু একই তরঙ্গ নিচে আর্ট করছি, এটা জাস্ট অনুপ্রস্থ, এটা হচ্ছে তারই অনুদৈর্ঘ্য একটা তরঙ্গ। সো খেয়াল করো আমরা এখানে বিভিন্ন অ্যান্সারগুলো একটু করে ফেলি। সবার আগে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা একটু দেখে ফেলবো। তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল? অনুদৈর্ঘ্যতে কথা বললে একটা সংকোচন একটা প্রসারণ দিলে যতটুকু তরঙ্গটা যায় সেই দৈর্ঘ্য ছিল তরঙ্গ দৈর্ঘ্য। খেয়াল করো একটা সংকোচন একটা প্রসারণ, এখানে মনে রাখবা এখানে এক একটা সংকোচন আর প্রসারণ সবগুলো কিন্তু সমান সমান হবে। যেমন এখানে একটা উপরের অংশ একটা নিচের অংশ, এটা কিন্তু সমান সমান হবে। তো আমাকে একটা সংকোচনের মান দিয়ে রাখছিল 1 সেন্টিমিটার, তো এখানে একটা প্রসারণ অবশ্যই 1 সেন্টিমিটার হবে। সে একটা সংকোচন একটা প্রসারণের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আসলে 2 সেন্টিমিটার হয়, তাহলে এইখানে ল্যামডা এর মান হবে 2 সেন্টিমিটার। ঠিক আছে, পর্যায়কাল দেখি। পর্যায়কাল মানে কি? ল্যামডা পরিমাণ দূরত্ব যাইতে তরঙ্গের যে সময় লাগতো। তাহলে খেয়াল করো এইখান থেকে এই দূরত্ব হচ্ছে আমার ল্যামডা পরিমাণ, তাহলে এই ল্যামডা পরিমাণ যাইতে কত সময় লাগছে একটু বের করে ফেলি। আমরা এখানে বললাম যে সম্পূর্ণ তরঙ্গ এইখান থেকে এইখানে যাইতে 2 সেকেন্ড সময় লাগছে। তাহলে খেয়াল করে দেখবা এখানে একটা ল্যামডা, একটা সংকোচন একটা প্রসারণ মিলে এখানে আরেকটা ল্যামডা, একটা সংকোচন একটা প্রসারণ এখানে আরেকটা ল্যামডা। সো একটা দুইটা তিনটা ল্যামডা যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। পর্যায়কাল কি ছিল? একটা ল্যামডা যাইতে কতটুকু সময় লাগছে? তাহলে খেয়াল করো আমি ঐকিক নিয়মে করে দিব যে খেয়াল করবা 3টা ল্যামডা যাইতে সময় লাগছে 2 সেকেন্ড, অতএব একটা ল্যামডা যাইতে সময় লাগছে 2 ডিভাইডেড বাই 3 এতটুকু সেকেন্ড। আর একটা ল্যামডা পরিমাণ যাইতে যে সময় লাগছে, একটা ল্যামডা পরিমাণ যাইতে যে সময় লাগছে তাকে পর্যায়কাল বলা হচ্ছিল। তাহলে পর্যায়কাল কত আসছে? 2/3 সেকেন্ড। এখন খেয়াল করো তুমি যদি পর্যায়কাল জানো তুমি কিন্তু কম্পাঙ্ক ইজিলি বের করে দিতে পারবা। আমরা জানি f সমান কি 1/t, তুমি চাইলে ঐকিক নিয়ম করে বের করে দিতে পারো, অথবা পরীক্ষা আমরা সরাসরি সূত্র ফেলাই করবো। সো 1/t করলে এখানে 3 ডিভাইডেড বাই 2 পার সেকেন্ড চলে আসবে, বা তুমি এটাকে হার্টজে বলতে পারো। ঠিক আছে, সো খেয়াল করো আমরা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গেরই আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিমাণ যে সময় লাগছে পর্যায়কাল জানলে আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। আর এখানে আমি বেগ অবশ্যই বের করতে পারবো, v সমান f ল্যামডা। ঠিক আছে, এখানে f এর মান 3/2, ল্যামডার মান ছিল 2, তো এখানে 3 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, ম্যাথ আমি সেন্টিমিটার করে করছি।
তো খেয়াল করো আমরা এখানে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়লাম। আসলে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গকে অনুপ্রস্থের সাথে জাস্ট একটু মিলা রেখে পড়ে দিলাম, ঠিক আছে। আমরা যখনই তরঙ্গ পড়বো তখন আমরা অনুপ্রস্থকে স্টাডি করব এবং ওই অনুপ্রস্থের সাপেক্ষে আমি অনুদৈর্ঘ্যকে দেখে ফেলবো। দেখো আমরা আগে বলছিলাম এই অধ্যায়ে আমাদের মেইনলি আলোচনা দুই ধরনের হবে। একটা তরঙ্গ নিয়ে আমরা তরঙ্গ চিনতে পারি কিনা, ঠিক আছে, তরঙ্গ বিভিন্ন বৈচিত্র্য সেটা। আর তারপরে আমরা শব্দ তরঙ্গ নিয়ে একটা আলোচনা করব। সো অলরেডি তোমরা খেয়াল করে দেখবা আমাদের তরঙ্গের আলোচনা কিন্তু শেষ, এখন আমরা শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যে শব্দে কোন মাধ্যমে কিভাবে ট্রাভেল করে, এর তাপমাত্রার সাথে সম্পর্ক কি, প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আসলে আমরা শব্দ তরঙ্গ নিয়ে আলোচনাটা শুরু করে দিই, ঠিক আছে। তো শব্দ তরঙ্গ, শব্দ হচ্ছে এক প্রকার তরঙ্গ এবং শব্দ তরঙ্গ আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। তো শব্দ তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য বা শোনার জন্য কিছু কথা তোমরা একটু মনে রাখবা, যে শব্দ আর সৃষ্টি হওয়ার জন্য আমাদের একটা অবশ্যই উৎসের দরকার হবে। শব্দ তরঙ্গ যেহেতু একটা যান্ত্রিক তরঙ্গ, আমরা বলছিলাম যে শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কি, যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়। আর যেহেতু শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, তাহলে শব্দ তরঙ্গ ট্রাভেল করার জন্য অবশ্যই একটা মাধ্যমের দরকার পড়বে, ঠিক আছে। এবং এটা শোনার জন্য অবশ্যই একটা রিসিভার থাকতে হবে, যেটা রিসিভ করবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আর শব্দ তৈরি হওয়ার জন্য উৎসের দরকার পড়বে। শব্দ তরঙ্গ যেহেতু একটা যান্ত্রিক তরঙ্গ, সেটা ট্রাভেল করার জন্য, চলাচলের জন্য অবশ্যই একটা মাধ্যমের দরকার পড়বে এবং এটা শোনার জন্য অবশ্যই একটা রিসিভার বা শ্রোতা থাকতে হবে, ঠিক আছে। আর কোনো একটা শব্দ তরঙ্গ উৎপন্ন হয় কিভাবে, মনে রাখবা এই উৎসের কম্পনের ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। যেমন খেয়াল করে আমি কথা বলতেছি, শব্দ উৎপন্ন হচ্ছে, এখানে উৎস হচ্ছে আমার ভোকাল কর্ড বা স্বরযন্ত্র। এই স্বরযন্ত্র কাঁপার ফলে কিন্তু একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এটা কাঁপতেছে, বাতাসকে ধাক্কা মারতেছে, এই ধাক্কা সামনের দিকে যাচ্ছে, একটা সংকোচন প্রসারণের ফলে তরঙ্গ সামনের দিকে চলে যাচ্ছে। তো কোনো একটা উৎসের কম্পনের ফলে কিন্তু শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে। এবং মাধ্যমের ভেতর দিয়ে সেটা সামনের দিকে চলে যায় এবং সেটা শোনার জন্য অবশ্যই একজন রিসিভার থাকতে হবে। এখন খেয়াল করো, শব্দ চলাচলের জন্য যে মাধ্যমের প্রয়োজন, এই মাধ্যমের পরীক্ষা করার জন্য তোমাদের বইয়ে 200 নাম্বার পেজে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেখানে একটা বোতলকে বাতাস শূন্য করে সেখানে দেখানো হয়েছে যে শব্দ আসলে মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। তো সেটা তোমরা একটু দেখে নিবা। এখন জাস্ট আমরা এমসিকিউর জন্য কিছু সম্পর্ক এখানে মনে রাখবো। তোমরা খেয়াল করে দেখবা শব্দ তরঙ্গের ইন্টেন্সিটি এটা বিস্তারের বর্গের সমানুপাতিক, বা এটাকে তোমার বইয়ে শক্তি আকারও মাঝে মধ্যে বলছে, ঠিক আছে। তাহলে শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি বা কোনো একটা তরঙ্গের শক্তি, শব্দ তরঙ্গের শক্তি বা শব্দের তরঙ্গের ইন্টেন্সিটি এটা বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বিস্তার বাড়লে এর শব্দের ইন্টেন্সিটি বা শক্তি কিন্তু বাড়ে যাবে, কিন্তু খেয়াল রাখবা সম্পর্ক কিন্তু বর্গের সমানুপাতিক। তাহলে বিস্তার যদি দ্বিগুণ করা হয় তাহলে ইন্টেন্সিটি বা শক্তিটা এটা আসলে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখন আসলে আমরা একটু শ্রাব্যতার সীমা নিয়ে কথা বলি। শ্রাব্যতার সীমা অর্থাৎ যে রেঞ্জের ভিতরে শব্দ থাকলে আমরা শুনতে পারি, ঠিক আছে। তোমরা খেয়াল করে দেখবা আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়ে অলরেডি কথা বলে আসছি, যে ফ্রিকোয়েন্সি কি জিনিস, ঠিক আছে। তো মনে রাখবা কোনো একটা উৎসের জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্স থাকে, ঠিক আছে। যেমন আমি কথা বলতেছি, আমার স্বরযন্ত্র, তার জন্য কিন্তু একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আছে এবং এই ফ্রিকোয়েন্সি দেখে তুমি আসলে কোনো একটা ব্যক্তির কণ্ঠ কিন্তু চিনতে পারো, ঠিক আছে। তো সবার কণ্ঠ কিন্তু ইউনিক করে রাখা আসলে ফ্রিকোয়েন্সিটা। তো কোনো কিছুর ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তবে শুধুমাত্র ওই শব্দগুলো আমরা শুনতে পারবো, ঠিক আছে। মনে রাখবো অবশ্যই কোনো কিছু যদি ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তবে শুধুমাত্র ওই সকল শব্দই আমরা শুনতে পারবো, ঠিক আছে। আর কোনো বস্তু যদি এমন হয় যে সেটা কম্পন 20 হার্টজ থেকে কম বা 20,000 হার্টজ থেকে বেশি, তাহলে তার শব্দ আমরা আসলে শুনতে পারবো না। তাহলে কোনো বস্তু যদি কম্পাঙ্ক 20 হার্টজ থেকে কম হয়, এই ধরনের শব্দকে তোমার বলা হয় শব্দের তর, বা ইংলিশে বললে ইনফ্রা সাউন্ড বলা হয়, ঠিক আছে। বানানটা একটু চেক করে নিতে হবে, ইনফ্রা সাউন্ড বলা হয়, ঠিক আছে। তাহলে কোনো কিছুর কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে কম হয়, তাহলে এই ধরনের শব্দকে শব্দের তর বা ইনফ্রা সাউন্ড বলা হয়। এগুলো আমরা শুনতে পারবো না। যেমন সমুদ্রের তিমি মাছ কিন্তু এই ইনফ্রা সাউন্ড করে যোগাযোগ করে থাকে, ঠিক আছে। তো ওই শব্দগুলো আমরা আসলে খালি কানে কিন্তু শুনতে পারবো না। আর কোনো কিছুর কম্পাঙ্ক যদি 20,000 হার্টজ থেকে বেশি হয়, তাহলে এটাকে তোমার শব্দ উত্তর বলা হয়, ঠিক আছে। শব্দ উত্তর বা ইংলিশে এটাকে আল্ট্রাসাউন্ড বলা হয়, ঠিক আছে। আল্ট্রাসাউন্ড বলা হয়। এই আল্ট্রাসাউন্ড আমাদের আসলে খুবই উপকারী, আমাদের ডে টু লাইফে খুবই ইউজ করা হয়।
আমরা আলট্রাসাউন্ড করে বিভিন্ন হাড়হাড্ডি কোথাও ভাঙছে না ভাঙছে, ঠিক আছে, কোন অঙ্গের অবস্থা কি, এগুলো আমরা দেখে নিতে পারি। বা তোমরা খুবই কম উদাহরণ মনে রাখবা, বাদুর কিন্তু এই আলট্রাসাউন্ড তৈরি করে রাতের বেলা চলাফেরা করতে পারে, ঠিক আছে, একটা আলট্রাসাউন্ড সৃষ্টি করে, সেটা সামনে বাধা পায় আবার প্রতিফলনের পরে ফিরে আসলে সে বুঝতে পারে, ঠিক আছে। ডিটেলস আলোচনা আমরা করছি অবশ্যই। তো মনে রাখবা শ্রাব্যতার সীমা হচ্ছে আমার 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। এই রেঞ্জের ভিতর যদি কোনো কিছুর ফ্রিকোয়েন্সি থাকে তবে সেটা আমরা শুনতে পারবো। যদি 20,000 থেকে কম হয় তাহলে এই ধরনের শব্দকে শব্দের তর বা ইনফ্রাসাউন্ড বলে, এটা আসলে আমরা শুনতে পারবো না। আর কোনো কিছুর কম্পাঙ্ক যদি 20,000 হার্জ থেকেও বেশি হয় তাহলে এই থেকে আমরা এটাকে আমরা শব্দ উত্তর বা আল্ট্রাসাউন্ড বলতেছি। এই ধরনের শব্দ কিন্তু আমরা আসলে শুনতে পারবো না, ঠিক আছে। দেখো আমরা শব্দের বেগ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তোমার শব্দের বেগের ক্ষেত্রে অবশ্যই জানো যে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন বাতাসে শব্দের বেগ যা, পানিতে শব্দের বেগ কিন্তু তার চেয়ে একটু বেশি, বা লোহার শব্দের বেগ তার চেয়ে আরো বেশি। তোমরা মনে রাখবা মাধ্যম যত স্থিতিস্থাপক হবে শব্দের বেগ ততই বৃদ্ধি পাবে। যেমন পানি হচ্ছে আমার বায়ুর চেয়ে বেশি স্থিতিস্থাপক মাধ্যম, লোহা তার চেয়েও বেশি স্থিতিস্থাপক মাধ্যম, ঠিক আছে। তাহলে মাধ্যম যত বেশি স্থিতিস্থাপক হবে ওই মাধ্যমে শব্দের বেগটা তত বেশি হবে। এখন তোমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, আর শব্দের বেগ এটা কিন্তু চাপের উপর নির্ভর করে না। তো পরীক্ষা এমসিকিউ তো আসতে পারে যে চাপ দ্বিগুণ করলে শব্দের বেগটা কেমন হবে। তো শব্দের বেগের উপর কোনো পার্থক্যই পড়বে না, কারণ শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না। কিন্তু অবশ্যই মনে রাখবা শব্দের বেগটা ঘনত্বের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে শব্দের বেগ সমানুপাতিক 1/√ρ লিখে দেওয়া যাবে। তো মনে রাখবা শব্দের বেগ হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শব্দের বেগ হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যদি বাড়ে যায় সেক্ষেত্রে শব্দের বেগ কিন্তু কমে যাবে। ঘনত্ব যদি বাড়ে যায় সেক্ষেত্রে শব্দের বেগ কিন্তু কমে যাবে। যেমন আমাদের বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে যায়, জলীয় বাষ্প যেহেতু হালকা, তো বাতাসটা হালকা হয়ে যায়, মানে ঘনত্ব কমে যায়, সেক্ষেত্রে বাতাসের বেগ কিন্তু বাড়ে যায়, ঠিক আছে। এর ইনফরমেশন তোমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমীকরণ বা সেই সম্পর্ক আমরা এখানে পড়বো সেটা হচ্ছে শব্দের বেগ কোনো একটা মাধ্যমে, ঠিক আছে, তার তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্ক করে। তো মনে রাখবা কোনো একটা মাধ্যমে, যেমন বাতাস মাধ্যমের জন্যই আমরা ম্যাথ করব, তাহলে শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সোজা কথা বললে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কিন্তু বাড়ে যাবে, ঠিক আছে। এখন এই সম্পর্ক থেকে তোমার সূত্র অবশ্যই বের করতে শিখছো, সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে অবশ্যই দেখে ফেলবো। তাহলে এখানে আমরা শব্দের বেগ সম্পর্কে জানলাম। শব্দের বেগ কি? শব্দের বেগ আমাদের মাধ্যমের উপর নির্ভর করে, ঠিক আছে। মাধ্যম চেঞ্জ করলে শব্দের বেগ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। স্থিতিস্থাপক মাধ্যমে শব্দের বেগ বেশি, ঠিক আছে। আমরা আরো বললাম যে শব্দের বেগ আসলে চাপের উপর নির্ভর করে না, কিন্তু ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে শব্দের বেগ হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা, খুব বেশি ম্যাথ এখানে করবো না। এই ইনফরমেশন খুবই তোমাদের কাজে লাগবে। শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। দেখো এখন আমরা শব্দের প্রতিফলন, স্থায়িত্বকাল আর প্রতিধ্বনি নিয়ে আলোচনা করব। স্থায়িত্বকাল মানে এখানে শব্দানুভূতির স্থায়িত্বকাল, ঠিক আছে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যখন কোনো কিছু শুনে বা কোনো কিছু যখন দেখে তখন সেটা কতক্ষণ ধরে রাখে, ঠিক আছে। তো দেখো আমরা শব্দের প্রতিফলন নিয়ে কথা বলবো। প্রতিফলন কি তোমরা অবশ্যই সেটা আগেও দেখে আসছো, ঠিক আছে। কোনো উৎস থেকে কোনো শব্দ সৃষ্টি হয়ে কোনো কিছু মাধ্যমে বাধা বা যদি আবার ফিরে আসে তাহলে এই ধরনের ঘটনাকে আমি প্রতিফলন বলবো, ঠিক আছে। তো প্রতিফলন শোনার জন্য অবশ্যই কি লাগবে? একটা উৎস লাগবে যেখান থেকে তুমি শব্দ সৃষ্টি করতেছো, আর কোনো একটা বাধা লাগবে, ঠিক আছে। কোনো শক্তপোক্ত দেয়াল বা কোনো পাহাড় লাগবে যেখানে উৎস থেকে সৃষ্ট শব্দ বাধা পেয়ে আবার উৎসের দিকেই ফিরে আসবে, ঠিক আছে। উৎস থেকে সৃষ্টির শব্দ কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে যদি আবার উৎসের দিকেই ফিরে আসে তাহলে এই ধরনের ঘটনাকে আমি শব্দের প্রতিফলন বলবো, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে শব্দানুভূতির স্থায়িত্বকাল, ঠিক আছে। এটা আসলে শব্দ অনুভূতির না। আমাদের মস্তিষ্ক কোনো কিছু যদি দেখে বা কোনো কিছু যদি শুনে তাহলে সেটা 0.1 সেকেন্ড পর্যন্ত মাথায় ধরে রাখে। যেমন খেয়াল করো, এই মার্কারটা তুমি দেখতে পারতেছো, আমি যদি এটা সরাই আবার নিয়ে আসি তুমি কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। কিন্তু যদি আমি এই কাজটা 0.1 সেকেন্ডের মধ্যেই করি, যে সরে আবার নিয়ে আসলাম 0.1 সেকেন্ডের মধ্যে যদি করি তাহলে তুমি বুঝতে পারবে না। কারণ আমি যদি এটা সরাই ফেলি কিন্তু তোমার মাথা এই ইমেজটা 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেই। আমি যদি 0.1 সেকেন্ডের আগে এটা নিয়ে আসি তো ইমেজটা আবার তোমার মাথায় চলে গেল, তুমি আসলে কখনো বুঝবাই না যেটা আমি সরাই ফেলছিলাম, কারণ তোমার মাথা 0.1 সেকেন্ড পর্যন্ত এই ইমেজটা ধরে রাখছিল। শব্দের জন্য ঠিক একইভাবে হবে। তুমি যখন কোনো শব্দ শুনো ওই শব্দটা তোমার মাথা বা তোমার মস্তিষ্ক 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখে।
সো যদি 0.1 সেকেন্ডের আগেই ওই শব্দ আবার চলে আসে তাহলে তুমি আসলে আলাদা করে নতুন শব্দ শুনতে পারবে না, ঠিক আছে? সো প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি খেয়াল করো, প্রতিধ্বনি আসলে প্রতিফলনের ফলেই সৃষ্টি হয়, ঠিক আছে? কোনো উৎস থেকে মনে করো এখানে কোনো একটা উৎস রাখা আছে, ঠিক আছে? কোনো উৎস থেকে শব্দ সৃষ্টি হইলো যে প্রতিফলক পৃষ্ঠে বাধা পায় আবার ফিরে আসছে। তো যখন তুমি নতুন করে এই শব্দটাকে আবার শুনবা তখন এটাকে আমি প্রতিধ্বনি বলতেছি, ঠিক আছে? যে শব্দ উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে সামনে গিয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পায় আবার যদি তোমার কাছে চলে আসে আর তুমি যদি সেই শব্দকে আলাদা করে শুনো সেক্ষেত্রে আমি তাকে প্রতিধ্বনি বলবো, ঠিক আছে? তো মনে রাখবা তুমি যখন কোনো একটা প্রতিফলক পৃষ্ঠের সামনে দ্বারা শব্দ করবা এই শব্দ কিন্তু যাবে আবার ফিরে আসবেই, কিন্তু এটা কম্পালসারি না যে তুমি প্রতিবারে প্রতিধ্বনি শুনতে পারবা, ঠিক আছে? কারণটা হচ্ছে খেয়াল করো আমাদের স্থায়িত্বকাল মাথায় কিন্তু 0.1 সেকেন্ড। তো তুমি যখন শব্দ করবা ওই শব্দ তোমার মাথায় কিন্তু 0.1 সেকেন্ড পর্যন্ত মনে রাখবে। সো এই শব্দ যদি 0.1 সেকেন্ডের আগেই চলে আসে তাহলে তুমি কিন্তু আলাদা করে এই শব্দটা শুনতে পারবা না। আর যদি এই শব্দটা আসতে 0.1 সেকেন্ডের একটু লেট করে সেক্ষেত্রে তুমি আলাদা করে এই নতুন শব্দ শুনতে পারবা এবং এই নতুন শব্দকে আমি প্রতিধ্বনি নাম দিচ্ছি। তোমাদের বইয়ে 204 নাম্বার পেজে শব্দের কিছু ব্যবহার আছে, তোমরা সেই ব্যবহারগুলো দেখে নিবা। এখন আমরা যে থিওরিগুলো আলোচনা করলাম এই থিওরির উপরে বেস করে প্র্যাকটিক্যালি কিছু ম্যাথ প্রবলেম আমরা করে নিব। আর দেখো আমাদের থিওরিটিক্যাল আলোচনা শেষ, এখন আমরা কন্টিনিউয়াসলি এই অধ্যায়ে কিছু ম্যাথ করে দিব। সো আমি যে শিট থেকে ম্যাথ করবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি বইয়ের ফিজিক্স শিট থেকে ম্যাথ করে দিব। ওই শিট তোমরা নিয়ে বসবা, আর যদি সাথে না থাকে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে শিটের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে শিটটা ডাউনলোড করে নিবা। আর ওই শিটের বিভিন্ন টাইপসের নাম্বারগুলো আমি এখানে করে দিচ্ছি। অধিকাংশ ম্যাথগুলো তোমাদের বইয়ের অথবা তুমি খেয়াল করবা তোমাদের বোর্ডের ম্যাথগুলো কিন্তু আমি করে দিব, ঠিক আছে? আর দেখো 6 নম্বর ম্যাথ আমরা করার চেষ্টা করবো। 6 নম্বর ম্যাথে বলে দিছে যে 1 মিটার লম্বা সুতা দিয়ে, ঠিক আছে, 1 মিটার লম্বা সুতা দিয়ে আর 10 গ্রাম ভরে একটা পাথর ঝুলিয়ে দেওয়া হলো, তারা দোলনকাল বের করতে হবে। তাহলে সেটাটা আমি চিত্রের মাধ্যমে অঙ্কন করে রাখছি। এই সুতার দৈর্ঘ্য প্রশ্নতে বলে দিচ্ছে সেটা হচ্ছে 1 মিটার এবং যেই ববের ভর দেওয়া আছে 10 গ্রাম, তো সেক্ষেত্রে দোলনকাল পরিমাপ করতে হবে। এখন পেন্ডুলামের জন্য দোলনকালের সূত্র তোমরা দেখে আসছো, আমার সূত্র বলছিলাম টি সমান 2π√L/g। তো সবার আগে একটা বিষয় তোমরা এখানে খেয়াল করবা, এখানে এর দোলনকাল কত হবে এটা কিন্তু কখনোই এর ভরের উপর নির্ভর করে না। দেখো পেন্ডুলামের ভর যদি m হয় তো আমার ফর্মুলা কিন্তু m নাই, সো আমার ভর যাই হোক না কেন ইট ডাজন্ট ম্যাটার, এখানে ভর কিন্তু বসবেই না। সেটা 10 গ্রাম হইলে এর পর্যায়কাল যা হইতো, এটা 20 গ্রাম হইলে এর পর্যায়কাল ঠিক তাই হইতো, ঠিক আছে? সো এখানে টি সমান 2π√L/g। দেখো এল এর মান আমার বোর্ডে দিয়ে রাখছিল 1 মিটার, সো আমি এখানে এল এর মান 1 বসাই দিছি এবং জি এর মান যদি দেয়া না থাকে আর সেক্ষেত্রে 9.8 আমরা ইউজ করব। তো জি এর মান 9.8 ইউজ করলাম, তো পর্যায়কাল এখানে 2 সেকেন্ড চলে আসলো, ঠিক আছে? তো খেয়াল করো একটা সুতার দৈর্ঘ্য আমাকে এল দেওয়া ছিল, জি এর মান তো আমি অবশ্যই জানি সেটা হচ্ছে 9.8, তো আমি এল আর জি এর মানটা বসাই আর পর্যায়কাল 2 সেকেন্ড বের করে ফেললাম। এখানে একটা ছোটখাটো বিষয় তুমি খেয়াল করবা, দেখো যদি এটা পেন্ডুলাম হয় একটু ববটা বড় করে আর্ট করলাম, এখানে মনে রাখবা এই এল কিন্তু আসলে এই সুতার এল না, এটা কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? কার্যকরী দৈর্ঘ্য মানে এই সুতার দৈর্ঘ্য প্লাস এইখান থেকে ব্যাসার্ধ পরিমাণ দৈর্ঘ্য পর্যন্ত কিন্তু কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? যদি আমার প্রশ্নে কোনো কিছু বলে দেওয়া না থাকে আমি সরাসরি যে মান দেওয়া সেই মানটা বসাই দিব। কিন্তু যদি আমাকে প্রশ্নতে এটা বলে যে সুতার দৈর্ঘ্য ছিল মনে করো এখান থেকে 1 মিটার আর যে বব এখানে রাখা আছে ওই ববে ব্যাসার্ধ সে মনে করো 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমার কার্যকরী দৈর্ঘ্য এল হবে এইখান থেকে সম্পূর্ণ এই পর্যন্ত, ঠিক আছে, ভর কেন্দ্র পর্যন্ত। সো এখান থেকে সুতার দৈর্ঘ্য এল, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এখানে 1 মিটার 2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমি 1.02 এত মিটার দিয়ে কিন্তু ম্যাথ করতাম, ঠিক আছে? কারণ এইখান থেকে নিয়ে সম্পূর্ণ ভর কেন্দ্র পর্যন্ত হবে আমার কার্যকরী দৈর্ঘ্য। আর যদি প্রশ্নে কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমাকে দৈর্ঘ্য যা বলছে আমি সেক্ষেত্রে তাই বসাই দিলাম। আর যদি ববের ব্যাসার্ধ রিলেটেড কোনো কিছু বলে দেওয়া থাকে তো বিষয়টা অবশ্যই আমাকে একটু চিন্তা করে নিতে হবে। দেখো 7 নাম্বার ম্যাথ, এখানে বলে দেওয়া আছে 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে, মানে তোমার কাছে একটা স্প্রিং আছে যার স্প্রিং ধ্রুবক কে এর মান প্রশ্নতে বলে দেওয়া আছে 15 নিউটন পার মিটার, ঠিক আছে? তাহলে 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে 10 কেজি ভরে একটি ভর ঝোলালে এর দোলনকাল কত হবে, ঠিক আছে? এখন মনে করো তুমি একটা স্প্রিং নিছো যার স্প্রিং কনস্ট্যান্ট 15 নিউটন পার মিটার, এই স্প্রিংয়ে তুমি 10 কেজি ভর ঝুলালে এবং তুমি যদি এটাকে একটু টেনে ছেড়ে দাও তাহলে এটা কিন্তু দোল দেওয়া শুরু করবে।
সে দোলনকাল বা পর্যায়কাল টি এর সূত্র আমরা দেখে আসছি, টি সমান 2π√m ডিভাইডেড বাই কে। তার মানে স্প্রিং এর দোলনকালটা যে পরিমাণ ভর তুমি ঝুলাইছো তার উপর নির্ভর করে, এবং স্প্রিং কনস্ট্যান্ট কে এর উপর কিন্তু নির্ভর করবে। সো যে পরিমাণ ভর আমি ঝুলা রাখছি 10 কেজি প্রশ্নতে দেওয়া ছিল, তো আমি এম এর মান বসাইলাম, স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া ছিল, কে এর মান বসাইলাম, সেক্ষেত্রে আমার পর্যায়কাল টি চলে আসলো 5.13 সেকেন্ড। ঠিক আছে, দেখো 9 নম্বর ম্যাথ। 2 মিটার দীর্ঘ একটি সুতায় এক মাথায় একটি পাথর বেঁধে ঝুলিয়ে দিলে মুক্তভাবে দোল দিতে এর দোলনকাল 2.8 সেকেন্ড পাওয়া যায়। স্থানটি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তুমি একটা পেন্ডুলামে একটা ভর ঝুলা এটাকে যদি দোলতে দাও, সেক্ষেত্রে তুমি দোলনকাল 2.84 সেকেন্ড পাইছো। এর যে কার্যকরী দৈর্ঘ্য ছিল সেটা 2 মিটার দেয়া আছে। সো এই পেন্ডুলামটা যে এলাকায় পরীক্ষা করা হয়েছে তার জি এর মান বের করতে বলছে। ঠিক আছে, এখন খেয়াল করো, ম্যাথটা কিন্তু আসলে খুবই একটা মজাদার। তুমি ম্যাথের মাধ্যমে মানে এই সমস্যার মাধ্যমে আর তোমার এলাকায় বা তোমার স্কুলে কিন্তু জি এর মানটা বের করে দিতে পারবা। সেক্ষেত্রে তোমার কি জানতে হবে, এই পেন্ডুলামের যে কার্যকরী দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের মান জানতে হবে, এবং এর যে দোলনকাল সেই দোলনকাল তোমার কিন্তু হিসেব করে নিতে হবে। তো তুমি যদি এর কার্যকরী দৈর্ঘ্য এল এর মান জানো, এর দোলনকাল জানো, সেক্ষেত্রে তুমি সূত্র ইউজ করে খুব সহজেই কিন্তু জি এর মানটা বলে দিতে পারবা। ঠিক আছে, দেখো আমরা সূত্র কি জানি, টি সমান 2π√l ডিভাইডেড বাই জি। তো খেয়াল করবো, আমার পর্যায়কাল টি এর মান দেওয়া ছিল 2.84 সেকেন্ড, আমি কার্যকরী দৈর্ঘ্য এল এর মান 2 মিটার জানতাম। সো এই ম্যাথ থেকে আমাকে এই জি এর মানটা কিন্তু বের করতে হবে। সো খেয়াল করো, আমি জি এর মান বের করার জন্য উভয় পক্ষে বর্গ করে ফেলছি। ঠিক আছে, ফলে এখানে টি স্কয়ার সমান 4π² এ স্কয়ার রুট ক্যান্সেল, এখানে শুধুমাত্র এল ভাগ জি থাকে। তারপর সিম্পল ম্যাথামেটিক্স, এখান থেকে জি এর মান আসবে, এই যেখান থেকে জাস্ট আমি এই জিটাকে এদিকে নিয়ে গেলাম, টি স্কয়ার এখানে ভাগ হয়ে গেল। তারপর দেখো এল এর মান 2 মিটার দেওয়া ছিল, বসাই দিলাম। টি এর মান দেওয়া ছিল 2.84, সেখানে বসাই দিলাম, স্কয়ার চলে যাবে অবশ্যই একটা। সো জি এর মান আসলো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পরীক্ষাটা যে এলাকায় করা হয়েছিল ওই এলাকায় জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই মজাদার। তুমি চাইলেও নিজের বাসায় এক্সপেরিমেন্টটা করে বা স্কুলে করে সেখানে কিন্তু জি এর মানটা তুমি এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করে দিতে পারো। দেখো 10 নম্বর সমস্যায় বলছে, একটা স্প্রিং ছিল, এই স্প্রিং এ 10 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, এবং এই স্প্রিংকে তুমি যদি 20 সেন্টিমিটার নিচে প্রসারিত করো, সেক্ষেত্রে তোমাকে 2 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশন একটা স্প্রিং এর জন্য বলা আছে, এবং আমাকে স্প্রিংটার দোলন কাল বের করতে বলছে। এখন তোমরা খেয়াল করে দেখো, আমরা স্প্রিং এর দোলন কালের কিন্তু একটা সূত্র দেখছিলাম। দোলন কালের সূত্র কি ছিল, টি সমান 2π√m ডিভাইডেড বাই কে। ঠিক আছে, তো যদি আমি এই স্প্রিংটাকে একটু নিচের দিকে টেনে ছেড়ে দিই, সেটা দোল দিতে থাকবে। সেক্ষেত্রে দোলন কালের সূত্র হচ্ছে 2π√m ভাগ কে। তাহলে একটা স্প্রিং এর দোলন কাল বের করার জন্য আমাকে শুধুমাত্র স্প্রিং এ কতটুকু ভর ঝোলানো হয়েছে ওই ভরের মানটা জানতে হবে, এবং যে স্প্রিংটা আমি ইউজ করতেছি ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টটা আমাকে কিন্তু জানা থাকতে হবে। কিন্তু খেয়াল করে দেখবা, আমাকে উদ্দীপকে কতটুকু ভর ঝুলানো আছে সেটা তো বলে দিচ্ছে, কিন্তু এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া নাই। তাহলে অবশ্যই এই সূত্র থেকে ম্যাথ করার জন্য তোমাকে কিন্তু কে এর মানটা লাগবে, কিন্তু প্রশ্নতে আমার কে এর মানটা সরাসরি বলে দেওয়া নাই, কোনো একটা ইনফরমেশন এখানে দেয়া আছে। তো আসো আমি চেষ্টা করি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই ইনফরমেশন থেকে আগে কে এর মানটা বের করা যায় কিনা। দেখো আমরা কিন্তু হুকের একটা সূত্র শিখে আসছিলাম, যে তুমি যদি স্প্রিংকে কোনো একটা স্মরণ ঘটাও, এক্স পরিমাণ যদি স্মরণ ঘটাও, ঠিক আছে, আর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে তোমার বল এফ সমান লেখা যাবে, এফ সমান কে ইনটু এক্স লেখা যাবে। ঠিক আছে, দেখো আমি এফ সমান কে ইনটু এক্স লিখছি, এটা হচ্ছে তোমার বল। যদি আমি স্প্রিং এর বল বের করতাম তাহলে সামনে একটা মাইনাস দিতাম। যেহেতু আমাকে এখানে কে এর মানটা বের করতে হবে এবং কে এর মানটা সবসময় পজিটিভ হবে, সেক্ষেত্রে আমি মাইনাসটা দিচ্ছি না। ঠিক আছে, এই সূত্র আরেকটু বলি, যদি কোনো স্প্রিংয়ে তুমি দেখো সূত্র আমি আরেকবার একটু বলি, যদি কোনো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে হয় এবং ওই স্প্রিংকে তুমি যদি এক্স পরিমাণ প্রসারণ করতে চাও, সেক্ষেত্রে তোমার এফ পরিমাণ বল দিতে হবে। আমার উদ্দীপকে বলা আছে তুমি কতটুকু প্রসারণ করছো, কতটুকু বল দিছো, কতটুকু প্রসারণ করা হয়েছে 20 সেন্টিমিটার, কতটুকু বল দিছো 2 নিউটন। তাহলে এখান থেকে কিন্তু আমি কে এর মানটা বের করে দিতে পারবো। আর যদি আমি কে এর মানটা বের করে দিতে পারি, সেক্ষেত্রে খুব ইজিলি আমি কিন্তু পর্যায়কাল বের করতে পারবো, কারণ আমার ভর তো জানা আছে। তো সবার আগে আমি কি করলাম, স্প্রিং এর সূত্র এফ সমান কে ইনটু এক্স লিখে ফেললাম।
এখন খেয়াল করো তুমি কতটুকু স্মরণ ঘটাইছো 20 সেন্টিমিটার তুমি জানো, কতটুকু বল দেখছে তুমি কিন্তু সেটাও জানতা। তো সেক্ষেত্রে তুমি এখান থেকে কে এর মানটা খুব ইজিলি বের করে দিতে পারবা। সেখান থেকে লেখা যাবে কে সমান, আর দেখো এখানে এক্সটা ভাগ হয়ে গেল, এফ এর মান 2 নিউটন, এক্স ছিল 20 সেন্টিমিটার, এটাকে মিটারে করে ফেললাম, তাহলে কে এর মানটা 10 নিউটন পার মিটার চলে আসলো। এখন দেখো আমার কাজ শেষ হয়ে গেছে, কারণ এই সূত্র থেকে আমি যখন দোলন কালটা বের করতে যাব আমাকে অবশ্যই ভর জানতে হবে, আমাকে অবশ্যই কে এম আর স্প্রিং কনস্ট্যান্ট জানতে হবে। তো দেখো আমি স্প্রিং এ কতটুকু ভর ঝুলাইছিলাম, প্রশ্নতে দেয়া আছে 10 কেজি ভর ঝুলাইছিলাম, স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান বের করছি। এখন জাস্ট ফর্মুলায় আমি এম এর মান 10 কেজি, কে এর মান তো 10 বের হইলো, 10 বসাইলে আমার টি এর মানটা চলে আসে। আর তোমরা চাইলে এখানে পাই এর মানটা বসাও, অ্যান্সারটা বলে দিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। দেখো আমাদের 11-12 নাম্বার ম্যাথ একটু ছোট, তো সেক্ষেত্রে আমরা দুইটা পাশাপাশি লিখে রাখছি, একটু সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। 11 নাম্বার ম্যাথে বলছে 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুর কম্পাঙ্ক দেয়া আছে 1700 পার সেকেন্ড এবং পর্যায়কাল বের করতে বলছে। এখন খেয়াল করো, তোমার যদি কম্পাঙ্ক দেয়া থাকে, আমরা সম্পর্ক জানি যে টি সমান 1/f, তো তোমার যদি কম্পাঙ্ক দেয়া থাকে সেক্ষেত্রে পর্যায়কাল বের করার জন্য আর তোমার কিছুই জানতে হবে না। সেখানে আমাকে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে, কিন্তু সেটা আমার না জানলেও হবে, কোনো সমস্যা নাই। সো খেয়াল করো আমি কম্পাঙ্ক এফ সমান লিখতে পারতেছি, আর 1700 হার্জ হলে তুমি লিখতে পারো বা পার সেকেন্ড লিখতে পারো, তাহলে টি সমান 1/f বলে দেওয়া যাবে। সেখানে এফ এর মান বসা আমি কিন্তু আসলে টি এর মানটা বের করতে পারলাম। ঠিক আছে, কারণ আমরা জানতাম টি সমান 1/f হবে। ঠিক আছে, আমার কম্পাঙ্ক প্রশ্নটি দেয়াই ছিল। 12 নম্বর ম্যাথ দেখো, 12 নম্বর ম্যাথে প্রশ্ন বলে দেওয়া আছে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান দেওয়া আছে এবং শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আমাকে পর্যায়কাল টি বের করতে বলছে। এখন খেয়াল করো, তোমার ল্যামডা এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি বের করতে বলছে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্র ছিল ভি সমান এফ ইন্টু ল্যামডা। তো তুমি যদি ভি এর মান জানো, ল্যামডা এর মান জানো, সেক্ষেত্রে তুমি কিন্তু ফ্রিকোয়েন্সি এফ এর মান বের করতে পারবা। আর আমি একটু আগে দেখে আসলাম যে টি সমান 1/f, তুমি যদি ফ্রিকোয়েন্সি জানো তুমি ইজিলি টি এর মান বের করতে পারবা। সো খেয়াল করে দেখো, এই ম্যাথে আমার ল্যামডা এর মানটা দেয়াই ছিল, বাতাসে শব্দের বেগটা দেয়াই ছিল, সেখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটা বের করে ফেললাম। আর ফ্রিকোয়েন্সি জানা মানেই পর্যায়কাল জানা। ঠিক আছে, তাহলে খেয়াল করো টি সমান 1/f, আমি এই সূত্র থেকে ফ্রিকোয়েন্সি মানটা বের করলাম, আর টি সমান 1/f এ জাস্ট আমি এফ এর মানটা বসাই আর পর্যায়কালটা বের করে ফেললাম। ঠিক আছে, আর দেখো 14 নম্বর ম্যাথ, প্রশ্নতে বলা আছে 1 কিলো হার্জ কম্পনের একটি সুর সরাকার বা টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করলে সেটি বাতাসে, পানিতে এবং লোহায় প্রবাহিত হতে দিয়ে এর বেগ নির্ণয় করে দেখা গেছে বাতাসের বেগ হচ্ছে 334 মিটার পার সেকেন্ড, পানিতে এর বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড এবং লোহায় এর বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলা হলো কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো প্রশ্ন তোমার একটু ভালো করে খেয়াল করবা, এখানে একটাই টিউনিং ফর্ক, বাতাসে শব্দ করা হয়েছে, পানিতে শব্দ করা হয়েছে এবং লোহায় শব্দ করা হয়েছে। ঠিক আছে, এখন একটা কথা খুব ভালো করে মনে রাখবা, যদি আমি উৎস চেঞ্জ না করি, দেখো এখানে টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করা হয়েছে, সেখানে শব্দ তৈরি উৎস কিন্তু টিউনিং ফর্কটা। ঠিক আছে, যদি আমি উৎস চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। দেখো এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখবা, যদি আমি উৎস চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, যদি আমি উৎস চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, আর যদি আমি মাধ্যম চেঞ্জ না করি বেগ কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, সো খেয়াল করে দেখবা এখানে আমি আসলে মাধ্যমটা চেঞ্জ করছি, তো শব্দের বেগ অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু ভালো করে নোটিস করে দেখো আমি এখানে উৎস চেঞ্জ করিনি, এখানে একটাই টিউনিং ফর্ক ছিল, উৎস আমার কাছে একটাই ছিল। সো একটাই টিউনিং ফর্ক বাতাসে শব্দ করা হলো, পানিতে এবং লোহা শব্দ করা হলো। ঠিক আছে, সো বাতাসের ইনফরমেশনগুলো আমি উপরে লিখে রাখছি, তারপর একটা পানির ইনফরমেশন, তারপর একটা লোহার ইনফরমেশন। ঠিক আছে, দেখো যখন এটা বাতাসে শব্দ করা হলো, বাতাসে তার বেগ 334, পানিতে তার বেগ 1493, লোহায় তার বেগ 5130। কিন্তু খেয়াল করবা এই ট্রেনিং ফোর্কে বাতাসের কম্পাঙ্ক ছিল, ওর সাথে বলে দিয়েছে 1 কিলো হার্জ। 1 কিলো হার্জ মানে কি, সেটাকে তুমি 1000 হার্জ করে নিতে পারো এসআই ইউনিটে। ঠিক আছে, সো খেয়াল করে দেখবা টিউনিং ফর্কের কম্পাঙ্ক বাতাসে যদি 1 কিলো হার্জ হয়, পানিতে অবশ্যই সেটা 1 কিলো হার্জই হবে এবং লোহা সেটা অবশ্যই 1 কিলো হার্জই হবে।
কারণ আমি বলতেছি যে উৎস যদি চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। দেখো আমি একটা টিউনিং ফোর্কই বাতাসে, পানিতে এবং লোহা শব্দ করছি, উৎস চেঞ্জ করি নাই, তাহলে সব জায়গায় কম্পাঙ্ক আমার ফিক্স থাকবে। দেখো এখানেও কম্পাঙ্ক আমি 1 কিলো হার্জ লিখে রাখছি, এখানেও 1 কিলো হার্জ, এখানে আমি 1 কিলো হার্জই লিখে রাখছি, ঠিক আছে? তাহলে যদি আমি উৎস চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। কিন্তু খেয়াল করে দেখবা, যেহেতু আমি মাধ্যম চেঞ্জ করে ফেলছি আমার কিন্তু বেগটা চেঞ্জ হয়ে যাবে। আর তোমাদেরকে ছোট একটা সম্পর্ক এখানে দেখায় নাকি, দেখো ভি সমান আমার ছিল এফ ইন্টু ল্যামডা। তো এফ যদি কনস্ট্যান্ট থাকে এখান থেকে লেখা যাবে ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে তুমি খেয়াল করে দেখবা যে মাধ্যমে বেগ বেশি ওই মাধ্যমে আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি বেশি পাবা, ঠিক আছে? দেখো এখানে পানির চেয়ে বেগ কিন্তু বাতাসের চেয়ে বেগ কিন্তু পানিতে বেশি, তার চেয়ে বেগ কিন্তু লোহায় বেশি। তো সেক্ষেত্রে তুমি দেখবা পানিতে তরঙ্গ দৈর্ঘ্যমান তুমি বাতাসের চেয়ে বেশি পাবা এবং লোহায় পানির চেয়েও তুমি বেশি পাবা, ঠিক আছে? আসলে আমরা একটু ম্যাথ করে খেয়াল করি। এখন দেখো আমরা বেগের সূত্র জানি ভি সমান এফ ল্যামডা, কিন্তু বাতাসের জন্য আমি কি লিখতে পারবো? দেখো বাতাসের বেগকে আমি ভি অফ এ দ্বারা প্রকাশ করলাম এবং ফ্রিকোয়েন্সি অবশ্যই আমি এফ লিখবো, কারণ সব জায়গায় ফ্রিকোয়েন্সি সমান, সেখানে আমাকে আলাদা করে এফ এ বা এফ ডাব্লিউ ধরে নেওয়ার কোনো দরকার নেই। সো বাতাসের বেগ হচ্ছে আমার ভি অফ এয়ার, ফ্রিকোয়েন্সি ছিল আমার এফ, তো বাতাসের ল্যামডার মান মনে করো সেটা হচ্ছে আমি ধরে নিলাম সেটা হচ্ছে ল্যামডা অফ এয়ার হবে। আমরা সূত্র জানি যে ভি সমান এফ ইন্টু ল্যামডা। তো বাতাসের জন্য যদি আমি ম্যাথ করি সেক্ষেত্রে ভি অফ এয়ার সমান এফ ইন্টু ল্যামডা অফ এয়ার হবে। সেক্ষেত্রে খেয়াল করো আমি ফ্রিকোয়েন্সিতে কিন্তু এয়ার বসাইনি, কারণ এয়ার, ওয়াটার এবং আয়রনে বা লোহায় ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকবে, ঠিক আছে? সো ভি সমান এফ ল্যামডা, এই সূত্র থেকে আমি খেয়াল করো ল্যামডা এর সমান লেখা যাবে ভি এ বাই ফ্রিকোয়েন্সি। তাহলে বাতাসের শব্দের বেগ 334 দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সিতে আমি জানলাম 1 কিলো হার্জ, সেটাকে আমি 1000 হার্জ করে নিলাম। তো আমার বাতাসের ল্যামডা এর মানটা চলে আসলো, মানে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য মানটা চলে আসলো। এখন খেয়াল করে দেখো পানিতে আমার বেগ দেয়া আছে, পানিতে ফ্রিকোয়েন্সি দেয়া আছে। সো পানির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ডাব্লিউ আমি ধরে ফেলি, তো সেক্ষেত্রে এখানে লেখা যাবে ভি সমান এফ ল্যামডা। সো পানির জন্য ভি ডাব্লিউ সমান এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ। দেখো এফটা কিন্তু সব জায়গায় সেম থাকতেছে, বুঝতে পারতেছো? কারণ এখানে আমি উৎস চেঞ্জ করিনি, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। সো পানির জন্য যদি ম্যাথ করি তাহলে ভি ডাব্লিউ সমান এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ। সো সেক্ষেত্রে ল্যামডা ডাব্লিউ সমান ভি ডাব্লিউ বাই এফ লেখা যাবে। দেখো পানিতে বেগ দেওয়া ছিল, কম্পাঙ্ক তো আমি 1000 বারবার ইউজই করবো, তো সেক্ষেত্রে দেখো পানিতে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান চলে আসলো। আমি একইভাবে লোহার জন্য ম্যাথ করলাম, লোহার জন্য আমি বেগ বুঝাইতে ভি অফ আই ইউজ করতেছি। তো ভি অফ আই সমান এফ ইন্টু ল্যামডা অফ আই। সেক্ষেত্রে আমার ল্যামডা অফ আই এর মান সমান ভি অফ আই বাই এফ চলে আসবে। ভি অফ আই আয়রনে বা লোহায় বেগ দেওয়া ছিল, আমি বসাই দিলাম। ফ্রিকোয়েন্সিতে বারবার আমি 1000ই লিখবো, কারণ ফ্রিকোয়েন্সি কখনোই চেঞ্জ হবে না, উৎস আমার কাছে একটাই ছিল। সেক্ষেত্রে লোহায় দেখো তরঙ্গ দৈর্ঘ্য চলে আসলো, বুঝতে পারতেছো? তো তোমরা একটা বিষয় এখানে খেয়াল করবা, আমি দেখো এফ এর মান বাতাসে ম্যাথ করার সময় যা বসাইছি এফ এর মানগুলো খেয়াল করো। তুমি দেখো এফ এর মান আমি 1000 ইউজ করছি বাতাসে, এফ এর মান আমি 1000 এটা পানিতে ইউজ করতেছি, এফ এর মান 1000 আমি এটা লোহার জন্য ইউজ করতেছি। কারণ কি? কারণ আমি উৎস চেঞ্জ করিনি, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? আর আমরা একটু আগে দেখে আসলাম যদি আমি উৎস চেঞ্জ না করি কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, সেক্ষেত্রে ভি সমানুপাতিক ল্যামডা লেখা যাবে। অর্থাৎ বেগ ল্যামডার সমানুপাতিক, মানে ল্যামডা বাড়লে বেগ বাড়বে, বেগ বাড়লেই ল্যামডা বাড়বে। তো তুমি খেয়াল করে দেখবা বায়ুতে আমার দেখো বেগ ছিল 334, তুমি একটু ল্যামডার মান খেয়াল করো। পানিতে দেখো বেগের মানটা একটু বড় হয়েছে, দেখো ল্যামডার মানটা আরেকটু বড় হয়েছে। এবং তুমি লোহায় খেয়াল করো বেগের মানটা আরেকটু বড় হয়েছে, দেখো ল্যামডার মানটা আরো বড় হয়েছে, ঠিক আছে? সো যদি আমার বেগের মান বাড়ে যায় ল্যামডার মান বাড়ে যাবে, ল্যামডার মান বাড়ে গেলে বেগের মান বাড়ে যাবে। সেটা কখন? যদি আমার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, যদি আমি একটা উৎস থেকে শব্দ করি, ঠিক আছে? আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো আমরা 16 নম্বর ম্যাথ একটু করার চেষ্টা করি। 16 নম্বর ম্যাথে বলা আছে 320 হার্জ কম্পাঙ্কের একটি সুর শলাকার, খেয়াল করবা একটি সুর শলাকার। তাহলে দেখো 320 হার্জ কম্পাঙ্কের একটি সুর শলাকার বাতাসে এবং পানিতে উৎপন্ন শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 3.9 মিটার। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 345 মিটার পার সেকেন্ড। আর সেক্ষেত্রে পানিতে শব্দের বেগ ভি অফ ওয়াটার তোমাকে বের করতে হবে, ঠিক আছে? খেয়াল করে রাখো, আমি ম্যাথটা একটু সামারি করে দিই, একটু বোঝাই দিই। এখানে বলছে একটা টিউনিং ফর্ক ছিল যার কম্পাঙ্ক দেওয়া আছে 320 হার্জ। এই টিউনিং ফর্কটা তোমার বায়ুতে শব্দ করা হলো এবং পানিতে শব্দ করা হলো, ঠিক আছে? তো খেয়াল করো আমরা জানি যে যদি আমি খেয়াল করো আমরা এখানে বলছিলাম যে ভি সমান হচ্ছে এফ ইন্টু ল্যামডা।
তো খেয়াল করে দেখবা যেহেতু আমাদের এখানে একটাই টিউনিং ফর্ক, একটাই উৎস, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না। তাহলে বায়ুতে যদি ফ্রিকোয়েন্সির মান এফ থাকে, তাহলে পানিতে কিন্তু ফ্রিকোয়েন্সি মান এফই থাকবে, ঠিক আছে। অর্থাৎ বায়ুর জন্য আমি এখানে এফ এর মান 320 ইউজ করব, এবং আমি 320 এখানে পানির জন্য কিন্তু ইউজ করব, ঠিক আছে। যেহেতু আমি উৎস চেঞ্জ করিনি, এই ফ্রিকোয়েন্সির মান এফ এর মান কখনোই চেঞ্জ হবে না। আর এফ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে বুঝতে পারতেছো ভি সমানুপাতে কিন্তু ল্যামডা লিখে দেওয়া যাবে। অর্থাৎ যেই মাধ্যমে বেগ বেশি, সেখানে ল্যামডার মানটা বেশি হবে, ঠিক আছে। এখন তোমরা সবাই জানো যে বাতাসের চেয়ে পানিতে কিন্তু শব্দের বেগটা বেশি হয়। তাহলে বাতাসের চেয়ে যদি পানিতে শব্দের বেগটা বেশি হয়, তাহলে বাতাসের চেয়ে পানিতে ল্যামডার মানটাও বেশি হবে। এখন আমাকে প্রশ্নতে বলে দিছে যে দুইটা ল্যামডার পার্থক্য হচ্ছে 3.9 মিটার। সেক্ষেত্রে তুমি খেয়াল রাখবা পানিতে ল্যামডার মানটা কিন্তু অবশ্যই বড় হবে। তাহলে বড় ল্যামডা থেকে ছোট ল্যামডা বিয়োগ করলে 3.9 পাওয়া যাবে। এখন দেখো প্রশ্নতে বলে দেওয়া আছে যে বায়ুতে শব্দের বেগ হচ্ছে 345 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে পানিতে শব্দের বেগ অর্থাৎ ভি অফ ডাব্লিউ তোমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। সো খেয়াল করো আমি এখানে অ্যাপ্রোচটা এভাবে করলাম যে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এর মান 3.9 মিটার প্রশ্নতে বলে দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমি কি জানি, আমি জানি ভি সমান এফ ল্যামডা বলে দেওয়া যায়, ঠিক আছে। খেয়াল করো আমরা জানি যে ভি সমান এফ ল্যামডা বলে দেওয়া যাবে। তাহলে পানির জন্য আমরা কি লিখতে পারবো, পানির জন্য লেখা যাবে যে ভি অফ ওয়াটার সমান এফ ইন্টু ল্যামডা অফ ওয়াটার, ঠিক আছে। এখান থেকে ল্যামডা অফ ওয়াটারের মান কি হবে, ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই এফ। তো আমি এখানে সরাসরি লিখে ফেলছি ল্যামডা অফ ওয়াটার হবে ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই এফ। এটাকে সমীকরণ নম্বর আমি 1 নাম দিলাম। বায়ুর জন্য ম্যাথ করলাম, তাহলে বায়ুর জন্য ল্যামডা অফ এয়ার হবে ভি অফ ল্যামডা ডিভাইডেড বাই এফ করে দিব এখানে আমি, ঠিক আছে। সরি, সো যদি বায়ুর জন্য আমি ল্যামডা অফ এ বের করি, তাহলে বায়ুর বেগকে আমি ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দিব। তো খেয়াল করো এখানে আমি পানিতে ল্যামডা ডাব্লিউ বের করলাম, বাতাসে ল্যামডা অফ এয়ার বের করলাম। আমার প্রশ্নতে এদের বিয়োগফলের একটা মান বলে দেওয়া ছিল। সো আমি কি করে ফেললাম, এই সমীকরণ দুটো বিয়োগ করে ফেললাম। ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ বাম পক্ষে থাকবে, এটা বিয়োগ এটা, ঠিক আছে। কেন এই কাজটা করলাম, কারণ খেয়াল করে দেখবা এখানে এই ইনফরমেশনটা আমার একটা মান দেওয়া ছিল, সেখানে আমি একটা মানটা অবশ্যই বসাই দিতে পারতাম। সো ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এর মানটা 3.9 দেওয়া ছিল, 3.9 বসাই দিলাম। এখান থেকে আমি 1/f কমন দিলাম, সো এখানে ভি ডাব্লিউ মাইনাস ভি এ থেকে যায়। এখন খেয়াল করবা এই এফটা এখানে ভাগ অবস্থায় আছে, এটা এই দিকে নিয়ে আসলে 3.9 এর সাথে গুণ হয়ে যাবে। এফ এর মানটা 320 প্রশ্নতে দেওয়া ছিল, আমি 320টা এখানে বসাই ফেলছি। এখন দেখো আমার ভি ডাব্লিউ মাইনাস ভি এ সমান একটা মান পাইলাম। ভি অফ এ এর মান অর্থাৎ বাতাসে আমার বেগের মানটা প্রশ্নতে দেওয়া ছিল, সো আমি বাতাসের বেগের মানটা এখানে অবশ্যই জানি। সো ভি অফ ডাব্লিউ কিন্তু চলে আসবে। খেয়াল করে এটা এখানে বিয়োগ ছিল, তাই নিজে এখানে যোগ করে ফেললাম। তাহলে দেখো আমি যদি ভি অফ এর মানটা বসাই দিই, যেটা আমার 345 দেওয়া ছিল, সেখান থেকে আমার ভি অফ ডাব্লিউ এর মানটা চলে আসে। সো ভি অফ ডাব্লিউ মানে পানিতে শব্দের বেগ 1593 মিটার পার সেকেন্ড চলে আসলো, ঠিক আছে। এখন খেয়াল করো ফিজিক্সের একটা ম্যাথ তুমি বিভিন্নভাবে আসলে চিন্তা করতে পারো, ঠিক আছে। তোমাকে একভাবে নিয়ম মনে রাখি যদি ম্যাথ করো, সেক্ষেত্রে কিন্তু ম্যাথ পাওয়া হবে না। তুমি কি করবা, ফিজিক্সে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো লিখবা, চিত্র আর্ট করার চেষ্টা করবা, এবং তুমি খুঁজবা যে কোন পথে তোমার অ্যান্সারটা বের হবে, এই মানটা বের করার জন্য আমার কোন মানটা লাগতো, ঠিক আছে। সো একটা ম্যাথ আসলে অনেকভাবে করে দেওয়া যায়। এখন দেখো এই ম্যাথ করা তোমার একটা অ্যাপ্রোচ এটাও হইতে পারতো যে খেয়াল করো তোমাকে পানিতে বেগ বের করতে বসে, তো তুমি সরাসরি সূত্র কি জানো, ভি সমান এফ ল্যামডা জানো। তো পানির জন্য ভি অফ ডাব্লিউ সমান এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ হবে। তো খেয়াল করে দেখো তুমি কিন্তু এখানে শুধুমাত্র এফ এর মান জানো, কিন্তু ভি এর মানটা তোমার বের করতে বলছে। তো ল্যামডার মানটা তোমার অবশ্যই জানতে হবে। দেখো বেগ বের করার জন্য তোমার পানিতে ফ্রিকোয়েন্সি এবং তোমার এখানে পানিতে ল্যামডার মানটা জানতে হবে। আর দেখো প্রশ্নতে ফ্রিকোয়েন্সি আমার 320 দিয়ে রাখছিল, তো 320 বাতাসে হবে, 320 পানিতে হবে, কারণ উৎস তো একই। কিন্তু খেয়াল করে দেখবা এই বেগের মানটা বের করার জন্য তোমার অবশ্যই ল্যামডা ডাব্লিউ মান লাগবে, যার মানটা দেয়া নেই। এরা কি দিয়ে রাখছে, এরা একটা ইনফরমেশন দিয়ে রাখছিল যে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ করলে 3.9 হবে। সো আচ্ছা ঠিক আছে, এখান থেকে ল্যামডা ডাব্লিউ মানটা বের করবো, ওই ল্যামডা ডাব্লিউ মানটা এখানে বসাইলেই তো আমার ভি অফ ডাব্লিউ বা পানিতে বেগ চলে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ল্যামডা ডাব্লিউ বের করার জন্য তোমাকে ল্যামডা অফ এয়ার জানতে হবে। তুমি কি ল্যামডা অফ এয়ার জানো? দেখো তোমাকে ল্যামডা অফ এয়ারটা ওরা দিয়ে দেয়নি, কিন্তু খেয়াল করো তুমি কিন্তু আসলে এখানে ল্যামডা অফ এয়ারটা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? দেখো যদি আমি পানির জন্য বাতাসের জন্য সূত্র লিখি, তাহলে ভি অফ এ সমান এফ ইন্টু ল্যামডা অফ এ লিখে দেখা যাবে, ঠিক আছে।
এখন খেয়াল করো, ফ্রিকোয়েন্সি প্রশ্নতে দিয়ে রাখছে, তুমি বেগ কিন্তু জানো, তাহলে তুমি বায়ুর ল্যামডা অফ এয়ার মান বা বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য মান বের করতে পারবা। ঠিক আছে, দেখো ফ্রিকোয়েন্সি 320 হার্জ দিয়ে রাখছে আর বাতাসের বেগ দিয়ে রাখছে, এই ফ্রিকোয়েন্সি মান তো 320 দেয়া আছে। ঠিক আছে, 320 হার্জ বেগের মান দেয়া আছে, তো তুমি বায়ুর কিন্তু ল্যামডা অফ এয়ার বের করতে পারবা, বায়ুর ল্যামডার মান বের করতে পারবা। আর তুমি যদি বায়ুর ল্যামডার মান জানো, তুমি পানিতে ল্যামডার মান বের করতে পারবা। আর এটাই তোমার মেন কাহিনী ছিল, তুমি যদি পানিতে ল্যামডা এর মানটা জানতা, তোমার তো ফ্রিকোয়েন্সি জানা আছে, ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, এখানে 320, তাহলে এখানেও কত হবে, এখানেও 320 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো তুমি পানি এর ল্যামডা ডাব্লিউ মান জানতেছো, ফ্রিকোয়েন্সি জানতেছো, তুমি কিন্তু বেগটা বের করতে পারবা। সো একটা ম্যাথ অনেকভাবে চিন্তা করা যায়, তোমরা আসলে চিন্তা করবা যে কিভাবে অ্যাপ্রোচ করলে কোন রাস্তায় গেলে তোমার অ্যান্সারটা চলে আসতে পারে। ঠিক আছে, তো তোমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে ফিজিক্সে। দেখো 19 নম্বর ম্যাথ, প্রশ্নতে বলা আছে পানিতে সৃষ্ট একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 8.75 সেন্টিমিটার। মানে পানিতে কোনো একটা শব্দ করা হয়েছে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান আমার প্রশ্নতে বলে দেওয়া আছে 8.75 সেন্টিমিটার। যদি বায়ু এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 332 এবং 1425 হয়, তবে বাতাসে শব্দের তরঙ্গের দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক বের করো। তো খেয়াল করো, আমার বায়ু আর পানিতে শব্দের বেগের মানটাও দেওয়া আছে, বায়ুতে দেওয়া আছে 332, পানিতে দেওয়া আছে 1425 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে বলছে যে বায়ুতে ওই শব্দের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান কত হবে। ঠিক আছে, তো খেয়াল করো, এখানে প্রশ্নতে বলে দিছে কোনো একটা শব্দ বায়ুতে করা হইলো এবং পানিতে করা হইলো। আমি ধরে নিব যে এখানে একই উৎস থেকে শব্দ উৎপন্ন করা হয়েছে, যেহেতু উৎসের কোনো কথা এখানে বলে দেওয়া নাই। এখন খেয়াল করো, তুমি পানির জন্য একটু তাকাও, পানিতে তোমার ল্যামডার মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে ভি সমান পানির জন্য ভি অফ ডাব্লিউ সমান এফ ইন্টু ল্যামডা অফ ডাব্লিউ লিখে দিব। ঠিক আছে, আর খেয়াল করো ফ্রিকোয়েন্সি এখানে যা হবে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি তাই হবে, যেহেতু আমার উৎস আমি চেঞ্জ করছি বলে এমন কিছু ইনফরমেশন বলে দেওয়া নাই। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখবা, তুমি পানিতে ল্যামডা এর মান জানো, তুমি পানিতে বেগের মান জানো, তুমি কিন্তু কম্পাঙ্ক এর মানটা বের করে দিতে পারবা। আর পানিতে কম্পাঙ্ক যা হবে, যেহেতু একই উৎস ইউজ করা হচ্ছে, তাহলে বাতাসেও কিন্তু কম্পাঙ্কের মান তাই হবে। তো খেয়াল করে দেখো, সিম্পলি আমি যদি পানির জন্য ম্যাথ করি, তাহলে ভি ডাব্লিউ সমান এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ লিখতে পারবো, ভি সমান এফ ল্যামডা। সেখান থেকে আমি ফ্রিকোয়েন্সি মানটা বের করে ফেললাম 16,285.7। ঠিক আছে, এখন পানিতে কম্পাঙ্ক যা হবে, বাতাসের কম্পাঙ্ক তো তাই হবে, তাহলে বাতাসের কম্পাঙ্কের মান এখানে আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 16,285.7 এত হার্জ। এখন তুমি ইজিলি বুঝতে পারতেছো, তুমি যদি বাতাসের বেগ জানো, বাতাসের কম্পাঙ্ক জানো, সো ভি সমান এফ ল্যামডা থেকে ল্যামডার মানটা কিন্তু চলে আসবে। সো সেক্ষেত্রে দেখো, বায়ুর জন্য যদি আমি এখানে ম্যাথ করতে চাই, তাহলে দেখো ভি সমান এফ ল্যামডা। ঠিক আছে, বায়ুর জন্য আমি বায়ুর বেগ ইউজ করব, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করব। এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ এ সমান লেখা যাবে, জাস্ট এখানে এফ টা ভাগ হয়ে গেল। দেখো বাতাসে আমার শব্দের বেগটা 332 দেওয়াই ছিল, আমি এখনই কম্পাঙ্ক বের করলাম 16,285.7, তো বসাই দিলাম। তাহলে খেয়াল করো, বায়ুতে ল্যামডা এর মানটা চলে আসলো। সুন্দর দেখানোর জন্য আমি এটাকে 2 সেন্টিমিটার আকারে লিখছি, বুঝতে পারতেছো? তো দেখো ম্যাথটা কিন্তু খুবই আমার ইজি ছিল, আমি দেখতে পারতেছিলাম যেখানে পানিতে জাস্ট আমার ল্যামডার ভি দেয়া আছে, এফ বের হয়ে যাবে, আর পানিতে এফ যা হবে বায়ুতে এফ কিন্তু তাই হবে, যেহেতু আমি এখানে একই উৎস থেকে শব্দ উৎপন্ন করতেছি। আর তুমি যদি বায়ুতে এফ এর মান জানো, ভি আর এফ এর মান দেওয়া থাকলে তুমি কিন্তু ল্যামডা এর মানটা ইজিলি বের করে দিতে পারবো। সো আমরা ইজিলি ম্যাথটা করে ফেললাম। দেখো 20 নম্বর ম্যাথ, 20 নম্বর ম্যাথ দেখো প্রশ্নতে বলে দেওয়া আছে বাতাসে দুটি সুর শলাকারে সৃষ্ট শব্দ তরঙ্গ দৈর্ঘ্য শব্দ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 50 সেন্টিমিটার, একটা 70 সেন্টিমিটার। তো খেয়াল করে দেখবা, এখানে কিন্তু দুইটা সুর শলাকারে কথা বলা হচ্ছে। আমি একটাকে লাল দিয়ে আর্ট করছি আর একটাকে সবুজ দিয়ে আর্ট করছি। ঠিক আছে, এবং এখানে নোটিস করার খুবই বিষয় আছে যে দুইটা সুর শলাকারই বাতাসে শব্দ করা হয়েছে, দুইটা সুর শলাকার বাতাসে শব্দ করা হয়েছে। তো বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। প্রথম সুর সরকারের কম্পাঙ্ক 350 হার্জ, তাহলে প্রথমটার কম্পাঙ্ক দেওয়া আছে 350 হার্জ, দ্বিতীয় যে সুর সরকার তার কম্পাঙ্কের মান বের করতে বসে। এখন এখানে প্রথমেই যে বিষয়টা তোমার খেয়াল করতে হবে, এখানে প্রথমেই বিষয়টা খেয়াল করো, দুইটা সুর সরকারের কথা বলা হচ্ছে,
তার মানে ভাইয়া আমার উৎস চেঞ্জ হয়ে গেছে, উৎস দুইটা হয়ে গেছে। তাহলে এর কম্পাঙ্ক যদি 350 হার্জ হয়, এই সুর সরাকাল তো আলাদা সুর সরাকাল, আলাদা একটা উৎস, তাহলে এর কম্পাঙ্ক কখনোই 350 হার্জ হবে না, অন্য কিছু হইতে পারে, ঠিক আছে। কিন্তু বিষয়টা খেয়াল করা হচ্ছে, দেখো দুইটা সুর সরাকালি বাতাসে শব্দ করা হয়েছে। এখন যেহেতু দুইটা সুর সরাকালি বাতাসে শব্দ করা হয়েছে, একই মাধ্যমে শব্দ করা হয়েছে, তাহলে এখানে খেয়াল রাখবা এদের বেগ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আমি আগে তোমাদেরকে বলে রাখছিলাম যদি আমি উৎস চেঞ্জ না করি তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে না, উৎস চেঞ্জ করে ফেলছি কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। যদি আমি মাধ্যম চেঞ্জ না করি সেক্ষেত্রে বেগ চেঞ্জ হবে না, যদি আমি মাধ্যম চেঞ্জ না করি সেক্ষেত্রে বেগ কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই লাল সুর সরাকার এর বেগ যদি ভি হয়, তাহলে খেয়াল করবা এই সবুজ সুর সরাকার এর বেগও কিন্তু ভি হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা বেগের মান এখানে সমান থাকবে। আর প্রশ্নতে খুবই স্পষ্টভাবে বুঝতে পারতেছো, লালের জন্য তোমাকে ল্যামডার মান দিয়ে রাখছে, ফ্রিকোয়েন্সি এফ এর মান দিয়ে রাখছে। তো আমরা ভি সমান এফ ল্যামডা জানি, আমি দেখো এফ এর মান জানতেছি, ল্যামডার মান জানতেছি, তো আমি লালের কিন্তু বেগ বের করে দিতে পারবো, ঠিক আছে। তো খেয়াল করো এখানে আমি লাল সুর সরাকারের ভি সমান এফ ল্যামডা, লাল সুর সরাকারে এফ এর মানটা বসাইলাম এবং লালের জন্য ল্যামডার মানটা বসাইলাম, সেক্ষেত্রে তার বেগটা 175 মিটার পার সেকেন্ড চলে আসলো। তাহলে খেয়াল করবা এই যে লাল সুর সরাকার ছিল, তাহলে এর বেগ হচ্ছে 175 মিটার পার সেকেন্ড। কিন্তু একটা বিষয় খেয়াল করো, আমি বলছি যদি আমি মাধ্যম চেঞ্জ না করি বেগ চেঞ্জ হবে না। তাহলে লাল আর সবুজ দুইটা তো বায়ু মাধ্যমে শব্দ করা হয়েছে, তাহলে লালের বেগ যদি আমার 175 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সবুজের বেগ অবশ্যই 175 মিটার পার সেকেন্ডই হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি সূত্র থেকে লালের জন্য বেগ বের করে ফেললাম, যেহেতু মাধ্যম চেঞ্জ করতেছি না, সো বেগ অবশ্যই আমাদের চেঞ্জ হবে না, বেগ একই থাকবে। এখন খেয়াল করো আমাকে বের করতে কি বলছিল, বের করতে বলছিল সবুজ সুর সরাকারে কম্পাঙ্ক বের করতে বলছিল। এখন ম্যাথ নেওয়ার জন্য খুবই ইজি হয়ে গেছে, তুমি সবুজের ল্যামডার মান জানো, সবুজের তুমি বেগের মান জানো, সো এফ এর মানটা তুমি ইজিলি বের করে দিতে পারবা। তুমি বেগের সূত্র জানো যে বেগ ভি সমান এফ ইন্টু ল্যামডা। খেয়াল করে দেখবা আমি দু জায়গায় কিন্তু বেগের জন্য ভি সাইন ইউজ করছি, কারণ বেগ চেঞ্জ হবে না, আমি মাধ্যম চেঞ্জ করিনি। তাহলে বেগ ভি সমান সবুজের জন্য সবুজের কম্পাঙ্ক সবুজের ল্যামডা, তাহলে এখানে এফ সমান লেখা যাবে ভি এর সাথে এই ল্যামডা ভাগ হয়ে গেল, ভি এর মান তো 175 ছিল, 175 বসাই দিলাম, ঠিক আছে। এখানে ল্যামডার মানটা প্রশ্ন দেওয়া রাখছিল 70 সেন্টিমিটার, এটাকে মিটারে করে ফেললাম, তাহলে কম্পাঙ্ক আসলো 250 হার্জ, ঠিক আছে। এখন দেখো এই ম্যাথের জন্য তোমাকে আরেকভাবে একটু অ্যাপ্রোচ করা যেতে পারতো, ঠিক আছে। ফিজিক্স অনেকভাবে চিন্তা করবা, যেমন খেয়াল করো আমরা কিন্তু সূত্র জানি, দেখো এখানে আলাদা করে একটু অংশ আমি করব। আমরা সূত্র জানি ভি সমান এফ ইন্টু ল্যামডা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্সি সমান লেখা যাবে ভি ডিভাইডেড বাই ল্যামডা। তো খেয়াল করে দেখবা আমার এই ম্যাথের জন্য কি কনস্ট্যান্ট ছিল, এই ম্যাথের জন্য আমার এই বেগটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। তাহলে বেগ যদি এখানে কনস্ট্যান্ট থাকে আমি বলতে পারবো ফ্রিকোয়েন্সি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে তুমি দেখতেই পারতেছো যদি বেগটা কনস্ট্যান্ট থাকে তাহলে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় সেক্ষেত্রে কম্পাঙ্কটা কম হয়ে যাবে, এবং তুমি কিন্তু একই জিনিস এখানে লক্ষ্য করতে পারতেছো। খেয়াল করে দেখো আমি বললাম তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম্পাঙ্ক কম, সম্পর্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম্পাঙ্ক কম। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য এখানে 50 ছিল, এখানে 70, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে গেছে, কিন্তু কম্পাঙ্ক খেয়াল করো এখানে 350, এখানে আমি অ্যান্সার বের করলাম 250 হার্জ। খেয়াল করছো কম্পাঙ্ক কমে গেছে। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য 50 থেকে 70, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে গেছে, সেক্ষেত্রে কম্পাঙ্ক 350 থেকে কমে 250 হয়ে গেছে। তো এই সম্পর্ক থেকে আমি বিষয়টা অ্যানালাইজ করতে পারতাম, আর তুমি চাইলে এই সম্পর্ক থেকে কিন্তু ম্যাথটা করতে পারতাম, ঠিক আছে। দেখো তুমি এখানে সামনের ক্যালকুলেশন যদি করো এখান থেকে তুমি লিখতে পারবা f1 ডিভাইডেড বাই f2 সমান, দেখো সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এখানে লেখা যাবে lambda 2 ডিভাইডেড বাই lambda 1। আর তুমি যে কোনো একটা ঘটনাকে 1, যে কোনো একটা ঘটনাকে 2 নাম দিলে তুমি চাইলে এই সূত্রের সাহায্যে কিন্তু ইজিলি ম্যাথটা করে দিতে পারো। সো ফিজিক্স যেভাবে চিন্তা করবা এটা সম্পূর্ণ তোমার উপর। সো ফিজিক্স নিয়ম কখনো মনে রাখবে না, তোমাকে অবশ্যই চিন্তা করা অভ্যাস থাকতে হবে যে ম্যাথটা কত কিভাবে করে দেওয়া যায়, কোন রাস্তা আমার অ্যান্সারটা বের হবে, আরো কোনো রাস্তা এখানে আছে কিনা, ঠিক আছে।